রেজাল ভাই অলরেডি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন, যেটা আমি এখনই ডিসকাস করতে যাচ্ছিলাম, যে এআই রেভলিউশন, এআই About AI. AI startup. There are no programmers in 5 years. And today I'm really excited to introduce you to Devin, the first AI software engineer. ইন জেনারেল অল ইন্ডাস্ট্রিতে এআই একটা বিশাল একটা অবদান চলে আসছে। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এই এআই যে একটা বড় একটা পরিবর্তন এসেছে বা বড় একটা ইফেক্ট বা একটা প্রভাব ফেলেছে, সেটাকে আপনি কি চ্যালেঞ্জ হিসেবে দেখেন নাকি এটাকে একটা পজিটিভ হিসেবে দেখেন? আমি আসলে ওখানে এই ব্যাপারটা নিয়ে আসলে আমি এখনো পজিটিভ। আমি মনে করি সফটওয়্যার ডেভেলপারদের জব এআই নিবে না এবং আরও অপরচুনিটি তৈরি করছে। তো জার্মানিতে আসার প্রথম যে আপনার যে অভিজ্ঞতা, সেটা আমাদের সাথে শেয়ার করতে পারবেন। মানে চ্যালেঞ্জ কি ছিল, ভাষা নাকি কালচার নাকি কাজ? সমস্যা হচ্ছে আসলে আমি সবাইকে বলবো আগে ভাষাটা শেখার জন্য। ভাষা শিখলে এখানে লাইফ অনেক ইজি হবে, স্যালারির ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। ভাষা না জানলে হয়তো আপনি সংক্ষিপ্ত ইংরেজি দিয়ে চালাই নিতে পারবেন, কিন্তু আপনার রিয়েল কমিউনিকেশন বা মানুষের সাথে বন্ধুত্ব বা সবার সাথে কানেকশন করার জন্য আপনাকে অবশ্যই ভাষাটা জানতে হবে। জার্মানির আইটি মার্কেটের মানে শক্তিটা কোন জায়গাটায়, মানে তারা কোন সেক্টরটা থেকে সবচেয়ে নিজেদেরকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন? জার্মান আমরা সবাই জানি একটা ইন্ডাস্ট্রিয়াল নেশন, আর এই ইন্ডাস্ট্রিয়াল নেশনের ব্যাকবোন হচ্ছে ওদের মিড সাইজ কোম্পানিগুলো। ওদের মিড সাইজ কোম্পানিগুলোও নিজস্ব সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে। ওরা সফটওয়্যার কিনেও না, খুব কম ওরা মানে আউটসোর্স করে বা সফটওয়্যার কিনে আনে আর নিয়ে ইউজ করে। ওরা সফটওয়্যার নিজেরা বানায়। ফ্রেশ গ্র্যাজুয়েট বা কেবলই একটা ডিগ্রি শেষ করেছে আইটিতে, তাদের ক্ষেত্রে কি এখন জব মার্কেটে জব পাওয়া কেমন, ইজি না ডিফিকাল্ট? অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। সেটা হয়েছে কারণ এখন আসলে এআই অনেক জিনিস চলে আসছে আগের থেকে, যেগুলো আগে জুনিয়র প্রোগ্রামাররা করতে পারতো। কিন্তু আমি মনে করি অসম্ভব কিছু না, এখনো সুযোগ রয়েছে, অনেক সুযোগ আছে। এখন যেটা সবচেয়ে কোন চাহিদাটা বেশি টেক স্ট্যাকে, মানে কোন সেক্টরটাই মনে হচ্ছে যে এই সাইডটাতে বা এই ধরনের স্কিলের চাহিদাটা বেশি? প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একটা নতুন পডকাস্ট নিয়ে এসেছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন রেজাউল করিম ভাই। রেজাউল করিম ভাই হচ্ছেন ফুল স্ট্যাক সফটওয়্যার ডেভেলপার। উনি জার্মানিতে 15 বছর এর বেশি সময় ধরে সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করছেন, সিনিয়র ডেভেলপার, এবং উনি অনেকগুলো জার্মান কোম্পানিতে কাজ করেছেন। বর্তমানে ইডিয়ালো নামে একটা কোম্পানি, যেটা কম্প্যারিজন, প্রোডাক্ট কম্প্যারিজন এবং প্রাইস কম্প্যারিজনের কাজ করে এবং খুবই নাম করা একটা কোম্পানি, সেখানে তিনি সিনিয়র ডেভেলপার হিসেবে আছেন। তো আমরা রেজাউল ভাইয়ের কাছে আজকে সফটওয়্যার ইন্ডাস্ট্রি, সফটওয়্যার রিলেটেড জব এবং এর ফিউচার নিয়ে এবং সাথে এআইয়েরও চ্যালেঞ্জ নিয়ে আমরা অনেক আলোচনা করব। তো প্রথমেই আমি রেজাউল করিম ভাইকে অনুরোধ করব রেজাউল করিম ভাইয়ের সংক্ষিপ্ত পরিচয় দিতে, এবং রেজাউল করিম ভাই ইউকে থেকে জার্মানিতে এসেছেন সেটাও আমরা তার কোশ্চেনের মাধ্যমে জানবো। তো রেজাউল করিম ভাই, আমাদের ভিউয়ার্সদের সামনে আপনার পরিচয়টা সংক্ষেপে তুলে ধরেন। থ্যাংক ইউ মিজান ভাই, আমাকে পরিচয় করার জন্য, উপস্থাপন করার জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রেজাউল করিম, আমি 04 বেজ এইচএসসি। আমার ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স। আমি ব্যাঙ্গালোর থেকে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর, রাইট, 2005 to 2009। তারপর 2009-এ আমি লন্ডন চলে আসি মাস্টার্স করার জন্য। আমার ইউনিভার্সিটি ছিল গ্রিনউইচ। আমি ওখানে আসি 2009-এর সেপ্টেম্বরে। আমি কম্পিউটার সায়েন্সে পড়ি, ওখানে এমএসসি কম্পিউটার সায়েন্সে অধ্যয়ন ছিলাম ওখানে। তারপর ওখান থেকে আসলে 2011 2 বছরের কোর্স থাকে আসলে ওখানে ইউকেতে। তারপর 2 বছর পর এমএস শেষ করে আমি জার্মানিতে আসি জব নিয়ে আর কি। সুন্দর, এটা আমার সংক্ষিপ্ত। তো ভিউয়ার্স, আপনারা জানতে পারলেন যে আমাদের রেজাউল করিম ভাই উনি ইন্ডিয়াতে পড়াশোনা করেছেন এবং সেখান থেকে উনি ইউকেতে আবার মাস্টার্স করেছেন এবং সেখান থেকে উনি জার্মানিতে এসেছেন। তো আমরা রেজাউল করিম ভাইয়ের কাছে জানতে চাবো যে আপনি ইউকে থেকে যখন আপনার মাস্টার শেষ করলেন, তারপরে আপনি কেন জার্মানিকে বেছিলেন, যদি একটু আমাদেরকে জানাতেন, আমাদের দর্শকদেরকে। আসলে ইউকের শুরুটা ছিল আসলে আমরা আসলে ওখানে ইউকেতে আসলে আমরা জানি সবাই, আমি যে সময় আসি ইউকেতে সেটা হচ্ছিল 2009, যখন আমরা আসলে অনেকেই জানবেন হয়তো, যেটা হচ্ছে ওই টিয়ার 4-এ অনেক স্টুডেন্ট যাচ্ছিল ওই সময়, এখন না, ওই সময়টাতে ছিলাম আমরা আর কি। তো আসলে আমার জার্মানিতে আসার কোনো স্পেসিফিক টার্গেট ছিল না। যখন আমি ইউকেতে আসি ফার্স্ট টাইম, আমাদের ফোকাস ছিল আসলে পড়াশোনাই করা ওখানে। ইউকেরই বেসিক্যালি টার্গেট ছিল পড়াশোনা শেষে ওখানে ঢোকার জন্য জবে। তো দেখা গেল কি আসলে আমি সারপ্রাইজ ছিলাম আসলে ওখানে একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে কি যারা বাংলাদেশিরা স্পেশালি যারা ওখানে আসেন, এখনও যারা আছেন, যারা পড়াশোনা করতেছেন, ম্যাক্সিমাম বাংলাদেশি যারা কলেজে বা ইউনিভার্সিটিতে অধ্যয়ন করেন, ওখানে ভর্তি হন,
ওদের একটা টার্গেট থাকে কি ওখানকার যে জব মার্কেট ওইটার সম্বন্ধে আসলে অনেকে ধারণাই নাই, কেননা এই জন্য নাই, সেটা হচ্ছে কি, সেটার মেন কারণ হচ্ছে সবাই ভাবে যে আসলে ওই ওখানে ইউনিভার্সিটিতে মাস্টার্স করে পিএইচডি করে ওখানকার লেভেলে জব পাওয়া বা আইটিতে জব পাওয়া অনেকটা ইম্পসিবল। আমরা দেখছি আসলে আমাদের আগে যারা ছিলেন, যারা ওখানে আমাদের সিনিয়র ছিলেন, এক ধরনের মোটিভেশন ছিল না সবার জন্য। দেখলাম যে মানুষ ওখানে পড়াশোনা করে শুধু ওয়ার্ক পারমিটের জন্য না, ওরা ইউনিভার্সিটিতে এডমিশন নেয় যখন ওদের পারমিশনটা বাড়ে বা ভবিষ্যতে ইউকে পাসওয়ার্ড পাওয়া যায়। তো এই জিনিসটা আমাকে সারপ্রাইজ করেছিল। আমরা এমন হয়েছে, দেখা যাচ্ছে কি স্টুডেন্টরা ওখানে আসে জাস্ট ইউনিভার্সিটি জাস্ট এডমিশন নেয়, কাগজ নেয়, নিয়ে ওরা ওই বিষয়ের জন্য এই পড়াশোনা করে দেখছে আর কি। এমন সারপ্রাইজ দেখছি আমি যে মানুষ ফিজ দি করতেছে ওখানে জাস্ট ফর বিষয় ইনক্রিজ করার জন্য। তো এই জিনিসটা আমি আসলে একটু সিদ্ধান্ত নিয়েছিলাম প্রথমে যে আসলে কি করব। আমরা আসলে যেহেতু আমার ব্যাচেলার্স ইন্ডিয়াতে আমার ভালো ফাউন্ডেশন ছিল কম্পিউটার সায়েন্স ওখান থেকে, তো আমরা ওখানকার পড়াশোনা ইউকের যে লেভেল, ইন্ডিয়ার যে লেভেল ছিল সেটা আমার ধরতে অসুবিধা হয়নি, আমি ইজিলি ধরতে পারছি। তখন আমার একটা বিশ্বাস ছিল যে আসলে আমি কিছুটা করবো, কিছুটা হবে আশা করি। তো সেইটা আমরা ইউকে বেজে ছিল প্রথম, যে আমি শেষ করে হয়তো ইউকেতে ঢুকবো কোথাও। তো যখন আমরা শুরু করি জব সার্চ শুরু করি, আমার কিন্তু আসলে আমরা যখন ওখানে একটা নিয়ম আছে যেটা আপনার কোর্স শেষ হওয়ার পরে কিন্তু আপনি জব মানে কাগজ ইউনিভার্সিটি লেটার নিয়ে কাগজ জব সার্চ শুরু করতে পারেন। হ্যাঁ, জব সার্চ শুরু করার জন্য ওই কাগজে এনাফ আপনাকে প্রজেক্ট মানে এটাকে ডিজার্টেশন বলে ওখানে, আমরা এখন থিসিস বলি আর কি জার্মানিতে। এটা করা দরকার, এটা আপনি করতে পারেন পাশাপাশি, কিন্তু আপনি কোর্স পাস করার পরেই কিন্তু জব সার্চ শুরু করতে পারবেন। তো আমিও সেটা করি। যখন আমার গিনিস থেকে আমার কোর্সগুলো শেষ হয় তখন আমি জব সার্চ শুরু করি। তো ওখানে একটা প্রবলেম ইউকেতে, প্রথমত সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা আছে কিন্তু এতটা ডেভেলপ না যেটা জার্মানিতে আছে আর কি। তো আমি তখন কিন্তু জার্মানির সম্বন্ধে কোনো ধারণাই নেই আমার। আমি কিন্তু তখনই ওখানেই খোঁজ করতেছিলাম। তো কিছু জায়গায় আমি খোঁজ খবর নিলাম, দেখলাম যে ওরা আসলে সমস্যা হচ্ছে ওখানে অন্য সমস্যা হচ্ছে এটা কি, ওখানে ম্যাক্সিমাম এমপ্লয়াররা আগে ওয়ার্ক পারমিট চায়, যে তোমার আগে ওয়ার্ক পারমিট আছে কিনা সেইটা দরকার, সেটার জন্য তোমাকে ওয়ার্ক পারমিট দিতে হবে, তারপরে তুমি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এইটা একটা মেইন সমস্যা ছিল। তা আমি আসলে জার্মানি ওখানে কোনো সিভি ড্রপ করিনি ওইটা জানার পরে। সবচেয়ে অবাকের বিষয় হচ্ছে কি, আমি প্রথমে একটা সিভি বানাই যেটা আমার জাস্ট কোর্সগুলো ছিল, যে কোর্সগুলো আমি ফার্স্ট করছি থিওরি কোর্সগুলো, ওগুলোর ফার্স্ট সেন্টেন্স মার্ক দিয়ে। আর একটা কথা বলে রাখি, আমার স্পেশালাইজেশন জাভাতে, একবার ইউনিভার্সিটি থেকে, যেটা আমি আন্ডারগ্রেড থেকে ব্যাকএন্ড জাভাতে ছিল আমার। হ্যাঁ, জাভাতে স্পেশালাইজেশন ছিল। পরে আমি স্কুলটা চুজ করছি, বলবো আমি ইতিহাসটা শর্টলি। তখন আমার আসলে প্রথম সিভি ড্রপ করি, আমার এই সিভির লিঙ্কটে মানে জবের লিঙ্কটে পাইছি জার্মানিতে আমি একটা ফেসবুকের লিঙ্কের মাধ্যমে। প্রথম সিভি ড্রপ করি, জিবি ড্রপ করার পরে আমি প্রায় এক সপ্তাহ পর আমি কল পাই। হ্যাঁ, এটা একটা কোম্পানি হচ্ছে, যে কোম্পানিতে কল পাই সেটা হচ্ছে সিমেন্সের একটা সাব কোম্পানি। ওরা আসলে সিমেন্সের কাজ করে ফুললি সিমেন্স না, কিন্তু ওরা সিমেন্সের কন্ট্রাক্টর রাখে, সিমেন্সের কাজ করে। আমার সাথে কয়েকটা ইন্টারভিউ হলো, 4-5টা রাউন্ড ইন্টারভিউ হলো, তারপর আমার অফার করলো ওখান থেকে। আমি মোটামুটি মানে রীতিমতো সারপ্রাইজ, আমার কোনো প্ল্যানই নাই জার্মানি যাওয়া। এবং কি জার্মানি আমি সময় শুধু ফ্র্যাঙ্কফুর্ট ছাড়া আমি কোনো শহরকে জানি না, চিনি না, বার্লিন ফ্র্যাঙ্কফুর্ট ছাড়া জানিই না। সুন্দর, যখন আপনার রিজিক আপনার, হ্যাঁ সেটাই। তো ওই গল্প আরো শুনবো আমরা। তো রেজাউল ভাই, সুন্দর যে আপনি আপনার হয়তো আপনি নিজেও জানতেন না যে কখনো জার্মানিতে এসে কাজ করবেন, তারপর আল্লাহ বা আপনার রিজিক যেটা ছিল সেটা আপনি, সেই কারণে হয়তো আপনি এখানে আল্লাহ আপনাকে নিয়ে এসেছেন। তো জার্মানিতে আসার প্রথম যে আপনার যে অভিজ্ঞতা সেটা আমাদের সাথে শেয়ার করতে পারবেন। মানে চ্যালেঞ্জ কী ছিল, ভাষা নাকি কালচার নাকি কাজ, এই তিনটার মধ্যে কোনটা আপনার মানে সবচেয়ে চ্যালেঞ্জ মনে হয়েছিল? হ্যাঁ, সেটা হচ্ছে ইন্টারেস্টিং। যখন আমি লন্ডন আসবো, আমার জব কন্ট্রাক্ট সাইন হয়েছে, তখন আসার যখন প্রক্রিয়া শুরু হয় জার্মানিতে, হ্যাঁ জার্মানিতে, তখন অ্যাপয়েন্টমেন্টের সময় ছিল ওখানে, জার্মান আমার ছিল লন্ডনে। তখন আমি প্রথম বুঝতে পারি জার্মানরা কতটা হেল্পফুল, একটা মানুষকে কীভাবে হেল্প করে, না গাইড করে একবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। তখন আমি যোগাযোগ করলাম যে আমি তো টার্মিন পাচ্ছি না, আমি কী করতে পারি। তখন ওরা হেল্প করলো আমাকে টার্মিন নেওয়ার জন্য, জার্মান মাঝে লন্ডনতে। তখন ওরা একটা টার্মিন নিয়ে দিল, তো আমি ওই টার্মিন মানে অ্যাপয়েন্টমেন্ট, যেটা আমরা আর কি মানে একটা ওখানকার আর কি, আমরা জয়জা টার্মিন বলি এটাকে। তো এটা নেওয়ার পরে তো আমি এটা প্রথম একটু ডিফিকাল্ট ছিল নেওয়াটা। তারপর আমি যাই ওখানে, দিই, আমার 2 সপ্তাহের মধ্যে ভিসা হয়ে গেল, না এখানকার ভিসা হয়ে গেল, মানে খুব ফাস্ট বিষয় হয়েছে। তারপরে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ভাষা ব্যাপারটা আসি। ভাষাটা আমি জার্মানির সম্বন্ধে কতটা অজানা ছিলাম ওই সময়। যখন আমি ভিসাটা পেলাম, আমি জার্মানি খুঁজতেছি ভিসার মধ্যে, জার্মান তো লেখা নাই ওখানে, ডয়েচল্যান্ড। তারপর দেখলাম যে জার্মানিকে ডয়েচল্যান্ড বলা হয়।
রাইট, এটা আমি প্রথম শুনি, মানে জার্মান। ওই বিষাদ থেকে প্রথম জানি আর কি এটা। তারপর তো আসার পরে মেইনলি হচ্ছে আমরা যেহেতু সিমেন্সের সাবকন্ট্রাক্টর, আমরা সিমেন্সে কাজ করতে হতো আমাদেরকে অ্যাজ এ জুনিয়র ব্যাকএন্ড ডেভেলপার। তো আমার শুরুটা আসলে ছিল খুব আমি একটা স্টুডেন্ট এতে উঠি, বনহামে উঠি, স্টুডেন্ট হোস্টেলের মতো। হোস্টেল, জি স্টুডেন্ট হোস্টেল এখানে এরকম, আমরা অবশ্য জানেন যেটা আপনি এখানে ছিলেন, পড়াশোনা করছেন, যে এখানে চাকরি জীবী থাকতে পারে, শুধু স্টুডেন্ট না, বনহামের মধ্যে না। রাইট, তো আমি একটা সিট পাই ওখানে, সিঙ্গেল সিটের কারণে। যেহেতু সিমেন্সে ওখানে ইংলিশে আমার জব কন্ট্রাক্টে লেখা ছিল আমাকে ইংলিশে কাজ করতে হবে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো সেই জন্য বাসার স্ট্রাগলটা আমাকে করতে হয়নি এভাবে। কিন্তু পরবর্তী দেখা গেল কি চ্যালেঞ্জ হচ্ছে কি রিয়েল লাইফে আসলে বাসা অফিসে দরকার হয় না। আমি এখনো টিল না, আমার 15 বছর হয়ে গেছে, আমি কিন্তু এখন ইংলিশে কাজ করি, আমার সবগুলো জব আমি ইংলিশে ছিল। সমস্যা হচ্ছে আসলে আমি সবাইকে বলবো আগে ভাষাটা শেখার জন্য, যেটা ওরা আমাকে প্রথম কমান্ডের থেকে আমাকে ওরা স্কুল ঠিক করে দিচ্ছে, আসার পরপরই ভাষাটা শিখে ফেলা আপনি হ্যাঁ বলছেন। আসার পর ভাষা শিখতে হবে, ভাষা শিখলে এখানে লাইফ অনেক ইজি হবে, জি স্যালারির ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। জি কারণ এখানকার মানুষ, আমি জার্মানদের দেখছি যারা, আপনি যদি ভাষা বলতে পারেন, আমি যে ইংলিশ, আমি যখন 2-3টা ওয়ার্ড জার্মান বলি খুব খুশি হয় ওরা, এখনো সব জায়গায় সব দেখলাম আর কি, কথা বলার সময় আর কি। আসলে মানে সেই জিনিসটা আর কি, হ্যাঁ। যে কোনো দেশে যদি লোকাল ল্যাঙ্গুয়েজটা বলা হয়, অবশ্যই যারা লোকাল তারা খুশি হয়। খুবই ইভেন বাংলাদেশে এসে যদি কোনো বিদেশি এসে একটু ভাঙা বাংলায় যদি বলার চেষ্টা করে, আমি কিন্তু খুশি হই এবং অ্যাপ্রিশিয়েট করি। তো সেম তাই। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে আইটি জবে আসলে আপনার জার্মান জানার একদমই দরকার নেই, জানলে ভালো। কাজের জন্য। কিন্তু আপনার রিয়েল লাইফে যখন আপনি সুপার মার্কেটে যাবেন, মানে বাইরে যখন আপনি বাজার করতে যাবেন, মার্কেটে যাবেন, ডাক্তারের কাছে যাবেন, বাচ্চার স্কুলে, এইসব জায়গায় আপনার আসলে জার্মান লাগবে। আর না হলে আপনার জন্য আসলে কিছুটা ডিফিকাল্ট হবে, এই জন্য যে কারণ ভাষা না জানলে হয়তো আপনি সংক্ষিপ্ত ইংরেজি দিয়ে চালাই নিতে পারবেন, কিন্তু আপনার রিয়েল কমিউনিকেশন বা মানুষের সাথে বন্ধুত্ব বা সবার সাথে কানেকশন করার জন্য আপনাকে অবশ্যই ভাষাটা জানতে হবে। এবং যেটা রেজাউল ভাই বলেছেন যে আসার পরপরই আপনার উচিত শুরুতেই ভাষার একটা লেভেল করে ফেলা, যেটা নর্মালি অফিসগুলো থেকেই ভাষা কোর্সে ভর্তি করে দেওয়ার সুযোগ থাকে, বা আপনি নিজেও প্রাইভেটলি সেটা করতে পারেন। শুধু দরকার আপনার চেষ্টা, আপনার রেজাউল ভাইয়ের পরামর্শ যে আপনারা আসার পরপরই অবশ্যই ভাষাটা আপনারা শিখবেন একটু কষ্ট করে। তো রেজাউল ভাই, আপনি যেহেতু 15 বছর ধরে জার্মানির আইটি মার্কেটে কাজ করছেন, তো আজকের জার্মান আইটি মার্কেটকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অবশ্যই আইটি মার্কেটটা দিনে দিনে অনেক বড় হয়েছে, তো আপনি যখন এসেছিলেন তার সেই সময় থেকে এখনকার আইটি মার্কেটের একটু মূল্য সম্পর্কে যদি একটু ধারণা দিতেন আমাদের ভিউয়ার্সদের। আমি শুরু থেকে বলি, কারণ আমি যে কোম্পানিতে আসছি ওরা আসলে সিমেন্স, আমি আগেই বলছি সিমেন্টের সাবকন্ট্রাক্টর ছিলেন, ওরা সিমেন্সে কাজ করতেন। ওদের সাথে জার্মান যে চেম্বার অফ কমার্স ইহাকা, যেটা মানে মেইনলি যারা মানে জব নিয়ে কাজ করে, কর্মসংস্থান নিয়ে কাজ করে এখানকার ইহাকা, মানে এটাকে আমরা যদি বলি জার্মান চেম্বার অফ কমার্স, এটা আমরা বাংলাদেশে বলি না, এরকম না। তো আমি যখন দেখলাম যে আমার যে ছিলেন আগে এমপ্লয়ার ছিলেন, আগে কতটা ডিফিকাল্ট ছিল, মানে ওখানে ইহাকায় দেখতাম যে ওরা কর্মশালা করতো এমপ্লয়ীদেরকে নিয়ে, কিভাবে ফরেন ওয়ার্কার হায়ার করা যায়। আমি নিজে ওই কর্মশালায় গেছি, আমাকে নিয়ে গেছিল, আমার অভিজ্ঞতা শেয়ার করলাম, আমি কিভাবে লন্ডন থেকে আসছি ওখানে, মানে আপনার শুরুর সময় তারা প্রিপেয়ার হতো নিজেদেরকে কিভাবে বিদেশি, এবং কি ইহাকায় ট্রেনিং করাতে এমপ্লয়ীদেরকে, যে তোমরা কিভাবে একটা বিদেশি ক্যান্ডিডেটের সাথে অ্যাপ্রোচ করবা, কিভাবে ওকে ইন্টারভিউ নিবা, কিভাবে ওরা অফার করবা, জবের প্রসিডিউর গুলো কি। এই থেকে বোঝা যায় যে ওরা কতটা কিন ছিল। কিন্তু এই সিচুয়েশন এখন চেঞ্জ হয়েছে অনেকটা, কারণ সরকার পরিবর্তন, অনেক দিনের কথা এটা। এখন জবের আমি বলবো না জবটা ওভাবে কমে গেছে। আপনি এটা বলছেন যে এটা 2011 সালে যখন আপনি আসেন, সেই সময় জার্মান আইটি মার্কেটে খুব বুম হয়েছে, অনেক অফার ছিল, দরকার ছিল, এবং তারা কিভাবে অ্যাপ্রোচ করবে, কিভাবে তাদেরকে অ্যাট্রাক্ট করবে, সেটা অনুযায়ী তারা ট্রেন হচ্ছিল এবং তাদেরকে এভাবে অ্যাপ্রোচ করছিল। এবং সেটা 2000 মানে কোভিড এর সময় পর্যন্ত চলেছে, এবং সেটা ওদের সরকারি পর্যায় থেকে ইনিশিয়েটিভ হয়েছে। যেমন ইহাকা কিন্তু সরকারি প্রতিষ্ঠান, ওই লেভেল থেকে ওরা ওদের এমপ্লয়ারকে দেখে শর্ট স্কিল, যেহেতু স্কিল শর্টেজ একটা ইস্যু ছিল এখানে, এখনো ইস্যুটা আছে, এখনো শেষ হয়নি, কিন্তু তখন থেকে তারা ইন্সপায়ার করতো ওদের যে কিভাবে মানুষ হায়ার করা যায়। কিন্তু পরবর্তীতে যখন সরকার আসলো, আমরা জানি এসপিডি সরকার ক্ষমতায় আসলো কিছুদিন আগে, ওরা ওই যে জব সার্চিং বিষয়গুলো ইন্ট্রোডিউস করলো, তখন ওই জিনিসটা কমে গেছে, যে বাইরে থেকে লোক আনার ব্যাপারটা, যেহেতু ওরা জব সিকিং বিষয় দিয়ে ওরা ফিল করতেছে এখানে আয় না, তারপরে ওইটা ওভাবে করছে আর কি এই জিনিসটা। বাট ভিউয়ার্স, টিল নাও আইটি সেক্টরটা এখনো শর্টেজ অফ অপরচুনিটি হিসেবে ধরা হয়, এটা এখনো আছে শর্টেজ, লেবার মার্কেট এখন এটা শর্টেজ আছে, এখন স্কিল লোকের দরকার আছে। বাট প্যাটার্নটা হয়তো চেঞ্জ হয়েছে। বাট যেমন রেজাউল ভাই বলছিলেন যে 2011 সাল থেকে কোভিডের সময় পর্যন্ত একটা খুবই বুম ছিল আইটি মার্কেটে, এত বেশি লোক ওই সময় হায়ার করা হয়েছে বিদেশ থেকে, এবং
জার্মান এমপ্লয়িরাও তারা নিজে থেকে ট্রেন করেছে কিভাবে আপনাকে অ্যাপ্রোচ করবে, কিভাবে আপনাদের সাথে কথা বলে নেগোশিয়েট করবে। তো সেইটা সময় কাইন্ড অফ একটা গোল্ডেন টাইম ছিল, বাট এখনো আইটি মার্কেটের যথেষ্ট চাহিদা রয়েছে বা যথেষ্ট জবের সুযোগ রয়েছে, বাট হয়তো ইয়েটা একটু ডিফারেন্ট হয়ে গেছে, প্রসেসটা ডিফারেন্ট হয়ে গেছে, বাট স্টিল নাও এখনো সামনে বা ফিউচারে হয়তো এটারও আরো অনেক সুযোগ থাকবে। তো রেজাউল ভাই, আপনি যদি একটু বলতেন যে আপনি তো 15 ইয়ার্স প্লাস আইটি মার্কেটে জব করছেন, তো জার্মানির আইটি মার্কেটের মানে শক্তিটা কোন জায়গাটায়, মানে তারা কোন সেক্টরটা থেকে সবচেয়ে নিজেদেরকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন? আসলে আমি যদি জার্মানি ইকোনমি অ্যাজ এ হোল বলি, সেটা হচ্ছে জার্মান, আমরা সবাই জানি একটা ইন্ডাস্ট্রিয়াল নেশন। আর এই ইন্ডাস্ট্রিয়াল নেশনের ব্যাকবোন হচ্ছে এদের মিড সাইজ কোম্পানিগুলো, যেটা দুনিয়া কোথাও মিডল সাইজ কোম্পানি, ওদের শত শত মিডল সাইজ কোম্পানি, যেটা ইউরোপের কোথাও নেই বা দুনিয়া কোথাও এরকম নাই। ওদের মেইন ড্রাইভার হচ্ছে ওদের মিড সাইজ কোম্পানিগুলো। আমি দেখবেন না জার্মানিতে কোনো বিগ নেম নাই, যেমন ধরেন ইউকেতে আছে মাইক্রোসফট, ওরাকেল, ফেসবুক পরে আসছে না, এগুলো মানে আপনি বলছেন এসএপি ছাড়া কোনো কাউকে পাবেন না আপনি। স্যাপ ছাড়া আসলে তেমন কোনো বড় কোনো বিগ নেম নাই, কিন্তু ওদের আইটির মেইন ড্রাইভার হচ্ছে মিড সাইজ কোম্পানিগুলো। আর একটা কথা বলি, সেটা হচ্ছে কি, ইউএস এর যে মিড সাইজ কোম্পানিগুলো আছে, ওরা নরমালি রিলাই করে ফ্রিল্যান্সদের উপরে, বাইরের ফ্রিল্যান্সদের উপরে। ওরা মেজরিটি কাজ করে ফ্রিল্যান্স দিয়ে, মানে আউটসোর্সিং করা। কিন্তু জার্মানির আউটসোর্সিং খুব কম। আউটসোর্সিং আছে, কিন্তু ওদের মিড সাইজ কোম্পানিগুলোও নিজস্ব সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে, নিজেরা ডেভেলপ করে সবকিছু। ওরা সফটওয়্যার কিনেও না, খুব কম ওরা মানে আউটসোর্স করে বা সফটওয়্যার কিনে আনে আর ইউজ করে। ওরা সফটওয়্যার নিজেরা বানায়। এবং আমি একটা এক্সাম্পল দিই, আমি যখন সিমেন্স থেকে আরেকটা ছোটো কোম্পানি সুইচ করি, এটা একটা বায়োটেক কোম্পানি ছিল। ওরা নর্মালি রেয়ার ডিজিজ স্পেশালিস্ট, কিন্তু আমাদের অনেক সফটওয়্যার বায়োমেট্রিক্স আছে সফটওয়্যার। আমি সফটওয়্যার ডেভেলপার ছিলাম ওখানে, মিড লেভেল সফটওয়্যার ডেভেলপমেন্ট জয়েন করছি যখন সিমেন্স থেকে যাই ওখানে। ওইটা ছোটো একটা কোম্পানি, তারা 200-250 এমপ্লয়ি, ওদের নিজস্ব ডেভেলপমেন্ট সেন্টার আছে। জি, এরকম শত শত কোম্পানি আছে যাদের নিজস্ব ডেভেলপ করে, সব নিজেরা বানায় সবকিছু, হায়ার করে লোক, মানে ওরা থার্ড পার্টির উপরে খুব একটা রিলাই করে না, নিজেরা ইন-হাউস সফটওয়্যার ডেভেলপ করে। এই জন্য জার্মানিতে ডিমান্ডটা এখনো আছে, থাকবে ফিউচারে। এটা আগে খুব বেশি ছিল, এখন একটু কমে আসছে অপরচুনিটি কার্ডের কারণে, যেটা অপরচুনিটি কার্ড দিয়ে মানুষ আগে চলে আসছে। জি, আর এখন অনেক স্টুডেন্ট আসতেছে, ওদের কারণে বাইরের থেকে আনাটা কমে গেছে, কিন্তু ইনসাইড এখনো ডিমান্ড এখনো কমে যায়নি। জি, আপনি যদি এখনো লিঙ্কডইন সার্চ করবেন, স্পেসিফিকলি আমি বলি, এখানে ডিমান্ড হচ্ছে স্পেশালি ফুল স্ট্যাক, জাভা, রিয়েক্ট বেস সফটওয়্যার ডেভেলপমেন্ট, নোট বেস সফটওয়্যার ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি ডিমান্ডেবল। আপনি যদি এখনো লিঙ্কডইন সার্চ দেন, এখনো 200টা ওপেনিং পাবেন খোলা আছে। তো ভিউয়ার্স, আপনারা শুনতে পেলেন, রেজাউল ভাইয়ের কাছে খুবই ইম্পর্টেন্ট। মানে এখন তো আসলে যেহেতু জার্মানি হচ্ছে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি মিডল সাইজ মানে ওদের কোম্পানি, এবং এই মিডল সাইজ কোম্পানিগুলো ইন হাউস সফটওয়্যার ডেভেলপমেন্ট করছে, অর্থাৎ এদের আন্ডারে 150-200 এরকম এমপ্লয়ি আছে, তার মধ্যে হয়তো 20-50 জন এরকম সফটওয়্যার ডেভেলপার আছে, এবং তারা নিজেরা ইন হাউস এভরিথিং স্ক্র্যাচ থেকে শুরু করে পুরো সফটওয়্যারটা বানাচ্ছে, যেটা ওদের একটা স্ট্রেংথ, এবং এই সফটওয়্যারটা ওরা মার্কেটিং করে বা নিজেদের প্রয়োজনে ব্যবহার করে। আর এটা যেটা ইম্পর্টেন্ট, যেটা রেজাউল ভাই বললেন, যে আগে যখন সরাসরি বিদেশ থেকে হায়ার করে আনা হতো, বাংলাদেশ থেকে, ইউকে থেকে, বা এখন অনেক স্টুডেন্ট পড়তে এসে এদেশে পড়াশোনা শেষে সফটওয়্যার ডেভেলপমেন্টে ঢুকছেন, যারা আইটিতে পড়াশোনা করছেন, বা অনেকে অপরচুনিটি কার্ড নিয়ে সরাসরি সফটওয়্যারের জব নিয়ে আসতেছেন। সেই কারণে হয়তো ডিরেক্টলি একদম স্পেসিফিক সফটওয়্যার ডেভেলপমেন্ট হায়ার করার পার্সেন্টেজ হয়তো কমে যেতে পারে, বাট এই সেক্টরে স্টিল নাও এখনো অনেক শর্টেজ আছে হাই স্কিল ওয়ার্কার। আপনি যদি হাই স্কিল সফটওয়্যার ডেভেলপার হয়ে থাকেন, আপনার এখনো অনেক ডিমান্ড জার্মানিতে আছে। তো সেই প্রসঙ্গে আমরা আরও আলোচনা করব। তো ভিউয়ার্স, আমি এখন রেজাউল ভাইয়ের কাছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস জানতে চাবো। নর্মালি এটা সবাই আমরা জানি যে জার্মানি একটা ফাস্ট ফেস্ট একটা ইউরোপিয়ান কান্ট্রি, যেখানে কর্ম হয় অনেক কাইন্ড অফ মানে মেশিনের মতো, সবকিছু মানুষ মেশিনের সাথে চলে, এটা আমরা শুনে অভ্যস্ত। তো সেইটার পরিপ্রেক্ষিতে আমি রেজাউলের কাছে জানতে চাচ্ছি যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আপনি কম্পেয়ার টু আদার ইউরোপিয়ান কান্ট্রি, আপনি জার্মানি ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা সম্পর্কে যদি একটু আমাদের ভিউয়ারদের আইডিয়া দিতেন। আসলে আমরা ইউরোপ বলতে আসলে ইউরোপের সব দেশের ব্যাপারটা এরকমই একরকম, মানে মোটামুটি সেম। কারণ ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ওয়ার্কার্স যে রাইটস, ওয়ার্ক লাইফ ব্যালেন্সের যে ব্যাপারটা, সেটা হচ্ছে ইউরোপিয়ান ল দ্বারা কন্ট্রোল করা হয়। এটা মোটামুটি ইউরোপিয়ান ইউনিয়নের সব দেশে মোটামুটি সেম। তো আমি জার্মানটা বলি, এখানে হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স অনেক সুন্দর। এই জন্য বলি যে আমি আমার এক্সাম্পল দিই, করোনার পর থেকে আমাকে হয়তো অভিজিত হয় না, এবং এটা ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে তাই হচ্ছে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। এবং কি আমরা যখন করোনার আগেও আমরা তখন কাজ করতাম, মানুষ এখানে আমি জানি মানুষ খুব আর্লি শুরু করে কাজ,
আমি 7টা থেকে কাজ শুরু করতাম, 3টার সময় কাজ শেষ। জি এখানে সবকিছুই মানে মোটামুটি সব আপনার উপরে। আপনার আইটি যখন কাজ করবেন আমাদের আসলে আমাদের টাইমটা তো ওইভাবে ম্যানেজ না, মানে ম্যানেজ করা না যে জি যারা অন্য অন্য অনেক সেক্টরে অনেক অন্য অন্য flexible আছে। অনেক ফ্লেক্সিবল। আপনি আর্লি শুরু করতে পারেন, কাজ বাকি থাকলে পরে করতে পারেন। আপনি বলছেন যে আমি অসুস্থ, আমি আসতে পারবো না, জাস্ট রাইট সিম্পল কল দিলে এনাফ। বাচ্চা শিখ, আমি আসতে পারছি না, বাচ্চা শিখ, এনাফ। কেউ আপনি জানতে চাইবেন আপনি কি হচ্ছে, বাচ্চা কোথায় কি আসছে না আসছে, এগুলো জানার কোনো ব্যাপার না ওদের। সেটাই অ্যাট দ্য এন্ড আপনি কাজ যেটা আপনি দিচ্ছে আপনি ডেলিভার করতে পারলে হলো। রাইট আমি অনেক সময় দেখা গেছে আমি কাজ করি রাত 12টার সময়, এমন হয় আমার সময় হতে পারে কাজ সকালে দিতে হয়। তো ভিউয়ার্স আসলে ইউরোপের মধ্যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা একটা ইম্পর্টেন্ট। তার মধ্যে জার্মানি খুবই স্পেশাল। এখানে আপনাকে 9টা 5টার জব যেরকম 9টা 5টা এর বেশি 1 ঘন্টা আপনাকে করতে হবে না, এবং এটা অনেক ফ্লেক্সিবল। স্পেশাল আইটি সেক্টরে আপনি আপনার কাজ, আপনার যে স্প্রিন্ট বা আপনার যে সাপ্তাহিক বা আপনার যে একটা স্প্রিন্টের যে 2 সপ্তাহ যদি স্প্রিন্ট হয়, সেখানে যে আপনাকে টাস্ক দেওয়া আছে সেটা যদি আপনি আপনার পেস অনুযায়ী আপনি যখন কাজ করেন, আপনি যদি রাতে কাজ করতে পছন্দ করেন বা আপনি দিনে বা আর্লি সকালে পছন্দ করেন, আপনি কাজটা শেষ করে আপনার টাস্কগুলোকে আপনি যদি টাইমলি ডেলিভার করেন, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। এবং আপনার এর মধ্যেও যদি আপনার ছুটির দরকার হয় বা লেটস সে আপনার শরীরটা ভালো না, আপনি 1 দিন বা 2 দিন লিভ নিতে পারেন, আপনার বাচ্চা অসুস্থ বা বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এসব ক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট যে কোনো লিভ নিতে পারেন যে আমার বাচ্চা ঠিক, আমাকে বাচ্চাকে ডাক্তারের কাছে নিতে হবে। ইনস্ট্যান্টলি আপনি ছুটি নিতে পারবেন, ইনস্ট্যান্টলি আপনি সিক লিভ নিতে পারবেন, কোনো ইস্যু না। এবং এটা কোম্পানিগুলো আপনাকে যথেষ্ট সহযোগিতা করে, এবং এইভাবে আপনার এই ফ্লেক্সিবিলিটি যেটা অনেক ইম্পর্টেন্ট। আর যেটা রেজাল ভাই বলছিলেন যে করোনার পরে আসলে আমরা যারা মোরাললেস ইউরোপে জব করছি, করোনার পরে আমরা সবাই এই ফ্যাসিলিটি করছি যে বাসা থেকে জব করা যায়। ইভেন নন আইটি সেক্টরও অনেক সেক্টর যারা বাসা থেকে অ্যাটলিস্ট 2-3 দিন জব করছে। আর আমরা যারা আইটি সেক্টরে আছি তারা অলমোস্ট 100% বা হাইব্রিড হতে পারে, হয়তো সপ্তাহে 1 দিন অফিসে যায় বা 2 দিন অফিসে যায়, এরকম আছে। বাট অনেক ক্ষেত্রেই 100% রিমোট কাজ করার সুযোগ এখন তৈরি হয়েছে, যেটা রেজাল ভাই করছে, আমি করছি, এরকম আমাদের মধ্যে অনেকেই করছেন যারা ফুললি রিমোট কাজ করছেন। তো এটা অনেকটা প্রিভিলেজ। আপনি ফ্যামিলিকে সময় দিতে পারছেন, ঘরে আপনি 3 বেলা খেতে পাচ্ছেন, আপনাকে ট্রাভেল করতে হচ্ছে না। ট্রাভেল করলে আপনার হয়তো টায়ার্ডনেস আসে, বা এই যে 2 ঘন্টা ট্রাভেলে থাকলেন যাওয়া আসা, এই 2 ঘন্টা হচ্ছে আপনার টাইমটা কাজে লাগলো না। কিন্তু বাসায় থাকলে আপনি এই জিনিসগুলা স্মুথলি এবং ইফেক্টিভলি আপনি করতে পারবেন, যেটা আমি মনে করি যে ওয়ান অফ দ্য বেস্ট টাইম আমরা পার করছি এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স প্লাস হোম অফিস প্লাস আইটি সেক্টর সব মিলে আমি বলবো যে একটা গুড কম্বিনেশন, যেটা আমাদের জন্য একটা ব্লেসিংস। তো রেজল ভাই, আমি আপনার কাছে সবচেয়ে যেটা জানতে চাচ্ছি যে আপনি দীর্ঘ সময় ধরে আইটি সেক্টরে আছেন, আমিও প্রায় এরকম 15 বছর প্লাস আইটি সেক্টরে আছি। তো আমি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি যে এখন যেটা সবচেয়ে টেক স্ট্যাক, মানে আপনার কোন চাহিদাটা বেশি টেক স্ট্যাকে, মানে কোন সেক্টরটায় মনে হচ্ছে যে এই সাইডটাতে বা এই ধরনের স্কিলের চাহিদাটা বেশি? আমরা যদি কম্পিউটার সায়েন্স পার্সপেক্টিভে আসি, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স আসলে আমি মনে করবো একটা স্টুডেন্ট যখন তিনি নিজেকে প্রিপেয়ার করবে ভাষা শেখার জন্য বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, তাকে যে কোনো একটা পপুলার ল্যাঙ্গুয়েজ শুরু করলে দিয়ে হয়, বেসিক ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করলে হয়। এখানে মেইন হচ্ছে আমি কতটা এক্সপার্ট পার্টিকুলার একটা ল্যাঙ্গুয়েজে, সেটা সি হতে পারে বা যে কোনো একটা স্টার্টিং ল্যাঙ্গুয়েজ জাভা হতে পারে, এখন পাইথন জাভাস্ক্রিপ্ট হতে পারে, তারপরে বাকিগুলো অটোমেটিক চলে আসবে। একটা ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হতে হবে প্রথমে, প্রাইমারিলি একটা ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হতে পারলে দেখা যাচ্ছে কি, যখন কিছু কিছু জিনিস আছে, যেমন সি হচ্ছে মানুষ আমরা যখন কম্পিউটার সায়েন্সে পড়তাম তখন, এখন হয়তো পাইথন দিয়ে স্টার্ট করে, একটা স্টার্টিং ল্যাঙ্গুয়েজ থাকে, সেটা হচ্ছে সি। আমার সময় সেটা সি ছিল, সি শার্প পরে আসে একটু, সিটা আগে শেখায় আর কি। তো এই একটা ল্যাঙ্গুয়েজে মাস্টার হওয়ার জন্য আসলে অনেক কিছু পিছনে কাজ করে, আপনার ব্যাকগ্রাউন্ড কাজ করে অনেক, না? আপনার অ্যানালিটিক্যাল এবিলিটি কতটুকু, ম্যাথমেটিক্যাল নলেজ কতটুকু, আপনার থিঙ্কিং ক্যাপাবিলিটি কতটুকু। কারণ প্রোগ্রামিং বা কম্পিউটার সায়েন্সের মেইন জিনিসটাই হচ্ছে আপনার থিঙ্কিং করা, না? আপনার নিজস্ব থিঙ্ক করা। আমরা আসলে এখানে আমি যে আজকে 15 বছর ধরে কাজ করি, আমাকে আজও শিখতে হচ্ছে, প্রতিদিন নতুন সমস্যা সলভ করতে হচ্ছে। এখানে সবকিছু নতুন। আপনাকে এটা এমন না যে অন্য সেক্টরের মতো যে আপনার প্রি ডিফাইন কাজ করে দেওয়া আছে, আপনি এক্সেসিভ করলেন বা ওই মানে রেগুলার কাজ, রুটিন কাজ করে গেলেন, যেটা আমি সবসময় করবো ফর্মুলা দিয়ে, না? কিন্তু আইটিতে চেঞ্জ হয় এটা, আপনাকে সব প্রতিনিয়ত সলিউশন বের করতে হয়, প্রতিনিয়ত সলিউশন সলভ করতে হয়। তো আমি মনে করি যারা আইটিতে ক্যারিয়ার করতে চান বা প্রোগ্রামিং শেখার পাশাপাশি অ্যানালিটিক্যাল স্কিল যেটা, এটা ডেভেলপ করতে হবে, প্রোগ্রাম সলভ করার ক্ষমতা তৈরি করতে হবে, তাই না? একটা জিনিস উদ্ভাবনী ক্ষমতা, এটা আর কি মানুষের একবার আপনারা বলেন না, সেইটা যাদের আছে, যারা করতে পারে তারাই ভালো করে। এখন প্রশ্ন হচ্ছে এটা আমার নাই, অনেকে বলে যে না আমি যেটা পারবো না,
ওনার এটা গড গিফটেড বা ওনার এটা এভাবে চলে আসছে জি বা ওনার মাথাটা এরকম, ওনার বংশগত এরকম, আমি আসলে বিশ্বাস করি না এটা। জি এটা হচ্ছে যে কেউ দ্বারাই সম্ভব। প্র্যাকটিস প্র্যাকটিস শুধুই প্র্যাকটিসে ফেলতে হবে, এটাকে অভ্যাসে নিতে হবে জিনিসগুলোকে। রাইট এটা যখন করে আসবো তখন আমরা প্রোগ্রামিং জিনিসগুলো সেলফ লার্নিং এ চলে আসে। ইউনিভার্সিটি যাবেন আপনি মানুষের নলেজ নেওয়ার জন্য, আপনি যখন ইউনিভার্সিটি যাবেন, ক্লাসে যাবেন, কোর্স করবেন, প্রফেসরের সাথে ক্লাস করবেন, কমিউনিকেট করবেন, তখন আপনি বিভিন্ন নলেজ নেবেন। কিন্তু এটার পাশাপাশি নিজেকে অনেক করতে হয়, অনেক কাজ করতে হয়, নিজে শিখতে হয়, একটা কানেকশন তৈরি করতে হয় এটার সাথে না। রাইট সবগুলোই মিলিয়ে হচ্ছে আসলে এই লাইনে তারা কাজ করে আর কি। এবং আমি একটা কথা বলি, এখানে আপনাকে সব বিষয়ে এক্সপার্ট হওয়ার দরকার নেই, এখানে সব লেভেলের এক্সপার্টের জব আছে, কাজ আছে। আমাদের দেশের যে কালচার, আমি যে ব্যাঙ্গালোরে পড়াশোনা করছি ওখানে কালচার ডিফারেন্ট ছিল, এখন অবশ্য চেঞ্জ হয়েছে ওখানকার সরকারের চেঞ্জ হওয়ার কারণে। আমাদের সময় ছিল কি ওখানে মানুষকে শেখানো হতো, কারণ ওখানে আমার সব কোম্পানিগুলো আছে, আমরা কোম্পানি ভিজিট করতাম, ওখান থেকে বড় একটা ইন্সপায়ার পাওয়া যেত যে কিছুটা করা যাবে মানুষের জন্য না। মানে আমি যদি এখন পড়ি, আমাদের বাংলাদেশের মানুষ এটা জানে না যে আমি কোথায় যাবো, কি করবো, বুঝতেছি না, মানে কোথায় জব পাবো, কিন্তু আমরা ওখানে বসতাম। এটা আমি জাভা প্রোগ্রাম করতেছি, আমি কিন্তু জাভাতে যে কিছুটা করবো আমি জানি কিন্তু আগে থেকে, এটা খুব লো লেভেল থেকে। তো ভিউয়ার্স, আপনারা শুনলেন খুবই মূল্যবান কথা রেজাল ভাই আমাদের সাথে শেয়ার করলেন যে আপনি যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট বা আপনি যদি আইটি সেক্টরে কাজ করতে চান বা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন, আপনার ইচ্ছা আছে আপনি আইটি সেক্টরে জব করবেন, তাহলে শুরুতে আপনি একটা ল্যাঙ্গুয়েজে আপনাকে এক্সপার্ট হতে হবে। একটা ল্যাঙ্গুয়েজকে আপনি টার্গেট করেন যে এই ল্যাঙ্গুয়েজটাই আপনি ভালো, মানে সেটার উপর আপনার এক্সপার্টিস থাকবে। এবং একটা ল্যাঙ্গুয়েজে লেটসে আপনি জাভা ডেভেলপার, জাভার উপরে আপনি ভালো এক্সপার্টিস হন, বা এখন যেটা মডার্ন যেটা পাইথন শুরু হয়েছে, পাইথন দিয়ে আপনি ভালো করে। তো একটা ল্যাঙ্গুয়েজের উপর যদি আপনি এক্সপার্টিস নিয়ে আসেন, তাহলে সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি প্রথমে এন্ট্রি লেভেলে জবটা শুরু করলেন। আরেকটা কথা বলা যায়, এটা হচ্ছে কি জবের ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমাদের সবচেয়ে ইন্সপায়ার করি কি যে আমি জব পাওয়ার জন্য আমাকে খুব মানে সেই প্রোগ্রামার হতে হবে, আসলে ব্যাপারটা এরকম নয়। সবার জন্য জব আছে, যে ল লেভেল প্রোগ্রামিং করে তার জন্য ওই লেভেল জব আছে, যে ধরেন একটু ভালো প্রোগ্রামিং জানবে বা ভালো ম্যাথ দখল থাকবে সবকিছুতে অ্যালগরিদমিকে, সে হয়তো ফেসবুক বা গুগলের মতো ভালো ভালো কোম্পানি বড় কোম্পানি জব পাবে, যার কম আছে সে হয়তো নিয়ে যাবে, কিন্তু সবার জন্য পাওয়া সম্ভব। জি, এটা শিওর। তো রেজাল্ট ভাই সাথে আরো ইম্পর্টেন্ট আমাদের ইনফরমেশন দিলেন। তো আপনারা যদি একটা স্কিল শিখেন এবং সেই একটা স্কিল বা একটা ল্যাঙ্গুয়েজের উপরে স্কিল দিয়ে আপনি প্রথমে এন্ট্রি জব শুরু করতে পারেন, এরপরে টাইমের সাথে সাথে আপনার আরও এক্সপার্টিস বা আরও ল্যাঙ্গুয়েজগুলো আপনার চলে আসবে। এবং রেজাল্ট ভাই যেটা অ্যাড করলেন যে আপনার অ্যানালিটিক্যাল স্কিল থাকতে হবে, যেন আপনি যেই ল্যাঙ্গুয়েজটা বলেন ওইটা দিয়ে আপনি প্রবলেম সলভিং বা প্রবলেম সলভ থিঙ্কিং জিনিসটা আপনাকে এটা জানতে হবে। এই যে কোড চ্যালেঞ্জ বা কোনো একটা জিনিস আপনাকে নিলেন বা ওইটা একা একা সলভ করার চেষ্টা করা, এটা চেষ্টা করতে করতে আমরা যখন কোনো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার চেষ্টা করি, নানাভাবে চেষ্টা করি, এই প্রোগ্রামিংও তাই, প্র্যাকটিস থেকে আসে। আপনি প্র্যাকটিস করতে করতে যে কোনো একটা প্রবলেম নিয়ে এটা সলভ করতে করতে দেখবেন যে আপনার মধ্যে একটা অ্যানালিটিক্যাল লেগে থাকার অভ্যাস, জি সবকিছুতেই সেটা লেগে থাকার অভ্যাস করতে পারলে আসলে বের করা সম্ভব। রাইট। আর রেজাল্ট ভাই ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন যে আপনি মোটামুটি একটা স্কিল জানলে বা আপনি আইটিতে বা কোনো কম্পিউটার সায়েন্সে পড়াশোনা শেষ করলে আপনার জব আছে, লেভেল আপনার এক্সপার্টিস, আপনি যদি মোটামুটি পারেন আপনার এরকম ছোটো কোম্পানিতে জব হবে। আপনি যদি অনেক হাই এক্সপার্ট হন তাহলে হয়তো গুগল বা আপনি অ্যামাজন এইসব ধরনের কোম্পানিতে আপনার জব হবে। কাজে আপনি যত এক্সপার্ট হবেন, যত আপনার থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে, সেই অনুযায়ী আপনার জবের লেভেলও এবং স্যালারিও সেভাবে আপনার যেতে থাকবে। কিন্তু আপনারা টার্গেট করবেন যেন অ্যাটলিস্ট একটা প্রোগ্রাম খুবই এক্সপার্ট হন, কারণ একটা এক্সপার্টই আপনার জন্য এনাফ জব শুরু করার জন্য। তো রেজাল্ট ভাই আপনি যেহেতু আমরা এক্সপার্টিস নিয়ে এবং আমাদের জব এন্ট্রি নিয়ে কথা বললাম, তো তারপর আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে একজন নর্মাল যারা মানে ফ্রেশ গ্র্যাজুয়েট বা কেবলই একটা ডিগ্রি শেষ করেছে আইটিতে, তাদের ক্ষেত্রে কি এখন জব মার্কেটে জব পাওয়া কেমন, ইজি না ডিফিকাল্ট? আমার মনে হয় অনেক অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। সেটা হয়েছে কারণ এখন আসলে এআই অনেক জিনিস চলে আসছে আগের থেকে, যেগুলো আগে জুনিয়র প্রোগ্রামাররা করতে পারতো, কিন্তু আমি মনে করি অসম্ভব কিছু নয়, এখনো সুযোগ রয়েছে, অনেক সুযোগ আছে তারা জুনিয়রদের জন্য আর কি, সেভাবে। কিন্তু ঢুকাটা একটু টাফ এখন জুনিয়রদের জন্য আর কি, কিন্তু একবার ঢুকে গেলে কিন্তু ওইটা আর পিছনে তাকাতে হবে না। রাইট। সো এন্ট্রিটা একটু কঠিন, যে কোনো জায়গায় এন্ট্রি লেভেলটা একটু ডিফিকাল্ট, বাট একবার যদি আপনি কোনো ইন্ডাস্ট্রিতে ঢুকে ফেলেন, এরপরে বা আপনি যদি অ্যাটলিস্ট ইন্টার্ন হিসেবে শুরু করেন, তারপরে দেখবেন যে আস্তে আস্তে আপনি ধীরে ধীরে নিজের এক্সপার্টিস বাড়বে এবং আপনি আস্তে আস্তে নিজের এই অভিজ্ঞতা দিয়ে আপনি নেক্সট চাকরিতে যেতে পারবেন। রেজাল্ট ভাই অলরেডি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন, যেটা আমি এখনই ডিসকাস করতে যাচ্ছিলাম, যে এআই রেভলিউশন। তো এআই এখন সফটওয়্যার ডেভেলপমেন্ট বা এআই এখন
সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বা ইন জেনারেল অল ইন্ডাস্ট্রিতে এআইয়ের একটা বিশাল একটা অবদান চলে আসছে। তো আপনি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এই এআইয়ের যে একটা বড় একটা পরিবর্তন যেটা এসেছে বা বড় একটা ইফেক্ট বা একটা প্রভাব ফেলেছে, সেটাকে আপনি কি চ্যালেঞ্জ হিসেবে দেখেন নাকি এটাকে একটা পজিটিভ হিসেবে দেখেন? আমি আসলে ওখানে এই ব্যাপারটা নিয়ে আসলে আমি এখনো পজিটিভ। আমি মনে করি সফটওয়্যার ডেভেলপারদের জব এআই নিবে না এবং আরো অপরচুনিটি তৈরি করছে মনে হচ্ছে যেটা আমি আমার যেটা এক্সপিরিয়েন্স আর কি এখন পর্যন্ত এআইতে আমি যেটা দেখছি, যেটা যারা এআইতে মানে আমরা যদি এআইটাকে আমরা কিভাবে দেখবো এখন, এআই তো আসলে আমরা হয়তো এখন সবাই শুনতেছি এআই না, কিন্তু এআই কনসেপ্ট তো অনেক আগের থেকে আসছে। আর্লি 60s আর্লি 70s থেকে শুরু হয়েছে এআই কনসেপ্টগুলো না। তখন এটা এভাবে ছিল না, অতভাবে ছিল না, কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে করতে অনেক কিছু অ্যাড হয়েছে এখানে না। এলএলএম, নিউরাল নেটওয়ার্ক, এই জিনিসগুলো অ্যাড হওয়ার কারণে, ডাটা অ্যাভেলেবিলিটির কারণে, জেনারেটিভ কনসেপ্ট এআই, কিন্তু আগের এআই এর সাথে একটা বড় এডিশন হচ্ছে জেনারেটিভ যেটা মানে কন্টিনিউয়াস আমাদের মডেল ট্রেন হচ্ছে, মানুষ ডাটা আপডেট পাচ্ছে। এই সবগুলা জিনিসের কম্বিনেশনে কিন্তু এআই এখন বুম করছে না, ওপেন এআই এর মাধ্যমে যেটা দেখছি আর কি। আজ থেকে 5 বছর আগে কিন্তু মানুষ বেশি বিলিভ করে নাই না, এইটা এত কনফিডেন্স ছিল না সবকিছুতে। তো আমি মনে করি না এই অনেক জিনিস, অনেক মানুষের জব যারা নর্মাল নন সফটওয়্যার ডেভেলপমেন্ট, নন টেক ব্যাকগ্রাউন্ডের না, ওখানে কিছু এফেক্ট এখন আমরা দেখতে পাচ্ছি, এটা বিদ্যমান, মানে অবভিয়াস দেখা যাচ্ছে এখন। কিন্তু আমি মনে করি টেক সেক্টরে এখন উল্টো আরো জব অপরচুনিটি তৈরি করছে। ওটা তো রিপ্লেস করবেই না এআই, কারণ আমি আমার যে কোম্পানি, আমরা যে কাজ করতেছি, আমাদের ওয়ার্কফ্লোতে এখনো এআই আমরা অ্যাড করছি। জাস্ট আমরা কি করি, কোডিং জেনারেট করি, টেক্সট জেনারেট করি ক্লাস থেকে, আমরা যখন বড় ক্লাস লিখি তখন টেক্সট জেনারেট করি। এখানে আরো চ্যালেঞ্জ হচ্ছে, মেইন হচ্ছে এখন সফটওয়্যার ডেভেলপমেন্ট যারা আছে তারা এআই শিখতে হবে। এআই একটা হচ্ছে এআই এর ব্যবহার শেখা, দুইটা পার্ট। একটা হচ্ছে এআই ব্যবহার শেখা, এবার কিভাবে ইউজ করবো, কিভাবে দিব আমরা, কিভাবে অ্যান্সার পাবো, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে আপনার এআই তৈরি, এআই সিস্টেম তৈরি, এআই বেস সিস্টেম তৈরির ক্ষেত্রে কিন্তু বড় সুযোগ তৈরি হচ্ছে সফটওয়্যার ডেভেলপের জন্য। এআই এজেন্ট তৈরি, জেনারেটিভ মডেল ট্রেনিং এর জন্য যে সফটওয়্যার ইউজ করা হয়। আপনারা জানেন সফটওয়্যার যারা এআই ট্রেন করে কিন্তু জাস্ট শুধু ডাটা আপনি কমান্ড দিলেন তা হয় না, কিন্তু প্রোগ্রামিং লিখতে হয় না, পাইথন প্রোগ্রাম করে ট্রেন করার জন্য। এইগুলোতে, এই সেক্টরগুলোতে অনেক বড় অপরচুনিটি আসছে। আমি মনে করি ফুল স্ট্যাক সফটওয়্যার ডেভেলপমেন্টের যে পাথ এখন, আমরা জানি একটা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট জানি একবারে টপ টু বটম না, ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ড পর্যন্ত একটা কমপ্লিট ওয়ার্কিং সফটওয়্যার বানায়। এটা এনি টাইম সুন এআই রিপ্লেস করছে না, এখনো করছে, এটা অনেক দেরি করতে, অনেক কিছু, অনেক কম্পোনেন্ট ইন্টিগ্রেশন দরকার হচ্ছে, সিকিউরিটি ইস্যু আছে কমপ্লিট একটা সফটওয়্যারের জন্য, অনেক সিকিউরিটি ইস্যু আছে এআই ইউজ করার জন্য। সিকিউরিটি কমপ্লায়েন্স না হইলে ইউজ করবে না। স্পেশালি আমি জার্মানির কথা বলি, যেখানে সিকিউরিটি ইস্যুটা কতটা সেন্সিটিভ না, এখানে ওরা এখনো কেন আউটসোর্স করতেছে না সফটওয়্যারগুলো, একমাত্র সিকিউরিটি ইস্যুর কারণে, ডাটা শেয়ারিং ইস্যুর কারণে না। তো সেই জন্য আমি বলবো এআইকে আমরা চ্যালেঞ্জ হিসেবে না নিয়ে, আমরা স্কেয়ার মানে ভয় না পেয়ে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিব এটাকে, শেখার জন্য। এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের মাধ্যমেই আমাদের মতো বা যারা নবীন সফটওয়্যার এন্টারপ্রেনার আছে তাদের হাত ধরে কিন্তু আরো ডেভেলপ হচ্ছে, নতুন উদ্ভাবন হচ্ছে এআইটির মধ্যেও না। আমি মনে করি এটা ভয়ের কিছু না, আমাকে শিখতে হবে, চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, নিলে আমার সব কিছু ঠিক হয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা শুনলেন রেজাল ভাই খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্টগুলো আমাদের সাথে শেয়ার করলেন। আসলে এআইটা একটা নতুন একটা অপরচুনিটি। আমিও মনে করি এআইয়ের মাধ্যমে আপনার কাজকে ত্বরান্বিত করতে পারছেন, সেটা ঠিক, কিন্তু আপনাকে সেই কাজটা জানতে হবে, সেটার উপরে কাজটা কিভাবে ব্যবহার করবেন সেটা যদি আপনি না জানেন তাহলে তো আপনি সেটা ব্যবহার করতে পারবেন না। যে এআইটাকে কিভাবে আপনার প্রয়োজনে কাজে লাগাবেন, সেই প্রম্পটটাকে আপনি আরো বেটার কিভাবে লিখতে পারবেন এবং সেটার মডেলিং কিভাবে তৈরি করতে পারবেন, কিভাবে এআই এজেন্টকে আপনি বানাতে পারবেন, আপনার কাজে লাগাতে পারবেন, সেটার জন্য আপনাকে আরো বরং বেটার সফটওয়্যার ডেভেলপার বা বেটার প্রোগ্রামার হতে হবে। এবং যেটা রেজাল ভাই বললেন যে এআই আপনার কাজ নিয়ে নেবে না, বরং এটা আরো কাজের বাড়াবে, কারণ এই সেক্টরে আরো ডেভেলপমেন্ট হবে। এআই সেক্টর তো এটা কেবল আমরা ধরে নিচ্ছি এআই কেবল শুরু হয়েছে, এটা শুরুর পর্যায়ে আছে। তো এটা কি আরো নেক্সট 5 ইয়ার্স 10 ইয়ার যদি আমরা দেখি, এটা ডেভেলপমেন্টটা আরো অনেক হাই লেভেলে যাবে। তো এই সেক্টরে আরো অনেক কাজের সুযোগ তৈরি করবে এবং আরো অনেক নতুন নতুন ধরনের এআই এজেন্ট বা এআই সফটওয়্যার ডেভেলপমেন্ট বা এআই দিয়ে, যেটা আপনারা হয়তো ওই সেক্টর স্পেশালি একটা সেক্টরই তৈরি হবে যেখানে কাজ করার সুযোগ তৈরি হবে। রেজাল ভাই আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন যে সফটওয়্যার ডেভেলপমেন্টের সিকিউরিটি একটা বড় ইস্যু। আমি এটা এখনো এটা রেজাল ভাইয়ের সাথে আমি একমত, কারণ জার্মানরা কিন্তু ওদের ইনহাউস যে সফটওয়্যারগুলো বানায় সেটা কিন্তু খুবই সিকিউরিটি ওয়েতে বানায় এবং এটা কিন্তু ওপেন সোর্স কোডের মতো না, ওটা কিন্তু কোনো কোড সোর্স ওপেন করে না, কাজে ওদের কিন্তু একটা সিক্রেট, একটা সব কিছু সিক্রেট। আমি একটা উদাহরণ বলি,
আমার আগের যে কোম্পানিতে যেখানে জব করতাম সেটা খুবই একটা সেনসিটিভ ডাটা নিয়ে আমাদের কাজ করতে হতো, যে মৃত মানুষ মরে যাওয়ার পরে তাদেরকে কিভাবে সৎকার করা যায়, তাদেরকে কিভাবে দ্রুত উপায়ে তাদেরকে করা যায়, ফিউনারালের ব্যবস্থা করা যায়, সেই অনুযায়ী তাদের সেটার উপরে কাজ হতো। এবং সেইখানে কমপ্লিট সব সেনসিটিভ ডাটা, মানুষের জন্ম, মৃত্যু, তার ব্যাংক ব্যালেন্স, এভরিথিং। তো আমি যখন ছুটিতে যেতাম, আমার কমপ্লিটলি আমার ওই সফটওয়্যারের কোনো কিছু ওপেন করা আমার জন্য নিষেধ ছিল। সেটা আমি জার্মানির বাইরে গেলেই, আর এশিয়ান দেশে গেলে একদমই কমপ্লিটলি এটা নিষেধ ছিল। তো এটা শুধু সিকিউরিটির রিজনের কারণে, যে যেন তাদের সফটওয়্যারটা লিক না হয়ে যায়, বা তাদের সফটওয়্যারের মধ্যে কোনো বাগ বা কোনো কিছু ঢুকে না পড়ে, বা কোনো রকম সাইবার অ্যাটাক বা কোনো রকম তৈরি না হয়। এবং সেমভাবে যেটা রেজল ভাই বলতেছিলেন যে সবকিছু এআই দিয়ে করে ফেলবে, সবকিছু এআই প্রোগ্রামিং করে ফেলবে, একদম কমপ্লিট সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটা আমিও মনে করি এটা খুব এখন অনেক দূরে। খুব মানে নিকট ভবিষ্যতে এটা পসিবল না। অন্তত জার্মানিতে তো নাই। জার্মানি এরা ইনহাউস ডেভেলপার দিয়ে সবকিছু একদম ফ্রেশ ভাবে বানায় এবং নিজেদের কন্ট্রোলে সবকিছু রাখে, এবং সেখানে সিকিউরিটির ব্যাপার থাকে। কাজে এটা আপনাদের এখনই কনসার্ন হওয়ার মতো কোনো কিছু না। এবং এআই নিয়ে যেটা তো হাইপ তৈরি হয়েছে, আমি মনে করি এটা পজিটিভলি আমাদের মধ্যে থাকা উচিত, এবং সেইটার শেখার চ্যালেঞ্জ আপনাদের মধ্যে নেওয়া উচিত। তাহলে আপনারা এটাকে আরো বেটার ভাবে ইউটিলাইজ করতে পারবেন। এটাকে কাজে আপনারা নেগেটিভ ভাবে নেওয়ার আমি কোনো ইস্যু দেখছি না। তো রেজাল্ট ভাই, আমি আপনাদের কাছে তারপর একটু জানতে চাচ্ছি, যেহেতু এআই আমাদেরকে অনেক হেল্প করছে ডে টু ডে লাইফে, তো অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার আপনার এআই কিভাবে আপনার কাজের ধরনকে বদলিয়ে দিয়েছে, বা এআই কি আদৌ আপনার কাজের ধরনে কোনো প্রভাব ফেলছে কিনা? আসলে আমরা যারা কাজ করি এখানে এআইতে, আমি স্পেশালি আমি নিজের কথা বলি, আমি এআই ইউজ করি নর্মালি কোনো প্রবলেম ফাইন্ড আউট করার জন্য, যে একটা প্রবলেম কীভাবে সলভ করার জন্য। আমি প্রবলেম সলভ করার জন্য সে এখন নিজে থিঙ্কিং থেকে আসে, নিজে থিঙ্কিং তৈরি করি একটা প্রবলেম কীভাবে সলভ করবো, মানে ডিবাগিংগুলো আমি নিজেই করি। আর আসলে এখনও আপনি একটা প্রম্পট লিখে দিবেন যে আমার একটা প্রবলেম আসছে, আমি এই প্রবলেমটা কীভাবে সলভ করবো, একটা সফটওয়্যার বানাতে হবে বা একটা ফিচার তৈরি করতে হবে, একটা এক্সিস্টিং ফিচারকে এক্সটেন্ড করতে হবে, কিছু জিনিস তৈরি করতে হবে। তো এগুলো সব মিলিয়ে দিলে দেখা যাচ্ছে কি এআইতে আপনি অনেক কিছু তৈরি করতে আসছে, আপনাকে অনেক কিছু দিচ্ছে। আমি ট্রাই করছি এরকম যে ফর্ম দিচ্ছি, এটা করে দাও আমাকে, দিচ্ছে। এখানে মেইন চ্যালেঞ্জ হচ্ছে আমাদের পুরো সিস্টেম কিন্তু এআই জেনারেটেড না। আমরা যেটা কিন্তু আমাদের অনেক পুরনো কোড বেজ, আমাকে কিছু এআই জেনারেটেড জিনিস ঢুকাতে হবে না, লাগাতে হবে, নিতে হবে না ফুল। দেখা যাচ্ছে মেইন চ্যালেঞ্জ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আপনাকে একটা এআই জিনিস আপনাকে এআই দিলেন, আপনাকে কতগুলো কোড জেনারেট করে দিলেন, কিন্তু আমরা কিছু বুঝলেন না। এটা একটা রিস্ক হচ্ছে এখানে। আপনাকে কিন্তু কোড বুঝতে হবে, আপনাকে কিন্তু এক্সপ্লেইন করতে হবে, কেউ বলবে এটা কিভাবে লেখছো, তাহলে তোমার টেস্ট পাস করবে না, তোমার আরেকজন তোমাকে রিভিউ দিবে, ও বুঝবে না তোমার কোড, তোমাকে এক্সপ্লেইন করতে হবে। এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ এর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি ইউজ করি না কোড লেখার ক্ষেত্রে, আমি এখন এআই ইউজ করি নর্মালি টেস্ট লেখার ক্ষেত্রে। আমরা জানি সফটওয়্যার, আমরা টেস্ট ডেভেলপমেন্ট, টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট, আগে অনেক সময় আগে টেস্ট লিখি তারপরে কোড লিখি না। তো মেইনলি আমি এটা ইউজ করি টেস্টিংয়ের ক্ষেত্রে, ডকুমেন্টেশনের ক্ষেত্রে, সফটওয়্যার ডকুমেন্ট করার জন্য বা টেস্ট লেখার জন্য খুব ইজিতে করে দেশে। কিন্তু দেখা যায় মাঝে মাঝে দেখা যাচ্ছে আমি অনেকগুলো দিতে হয়, অনেক জায়গায় ফর্ম তৈরি করতে হয়, প্রথম ফর্ম ঠিক হচ্ছে না, যে কোড জানি সেটা বোঝা যাচ্ছে না, বা টেক্সট এমন হচ্ছে যে আমি একটা ক্লাসে টেস্ট দিলাম রাখার জন্য, সেই টেস্ট লিখে দিল আমাকে, কিন্তু টেস্ট রান করতেছে না, এরকম প্রবলেম আছে এখনো। তাই আমি মনে করতেছি আমাদের এই ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে, বা সফটওয়্যার টেস্টিং, ডকুমেন্টেশন বা এন্ড টু এন্ড টেস্টিং, অনেক ধরনের টেস্টিং এর ক্ষেত্রে এখন আমরা অনেক হেল্প করতেছে আমাদেরকে। স্পেশালি আমি বলবো এই এরিয়াতেগুলো আর কি। এখনো পিওর কোডিং লেখার ক্ষেত্রে বা কোড তৈরি লেখার ক্ষেত্রে এখন আমি মনে করছি না। হয়তো আছে অনেক, আমরা ইউজ করি না। আমি এখন চ্যাটজিপিটি ইউজ করি নর্মালি বেশি, যেটা আমাদের কোম্পানির লাইসেন্স। আপাতত চ্যাটজিপিটি থেকে আমি এগুলো ইউজ করতেছি আর কি। জি। তো ভিউয়ার্স, চ্যাটজিপিটি সব কোম্পানি এখন লাইসেন্স করে দিয়েছে, ডেভেলপাররা ব্যবহার করতে পারে। কারণ এটা আসলে বেনিফিট যেটা আছে, যে জিনিসটা আগে আপনাকে নিজেকে ডকুমেন্টেশন যেটা লিখতে হতো লাইন বাই লাইন, এটা এখন এআইকে জাস্ট ভালো মতো প্রম্পট দিলে ডকুমেন্টেশনটা রেডি হয়ে যাচ্ছে ইজিলি। যেটা রেজলভ বলছে, ডকুমেন্টেশন বা এরকম বিভিন্ন ধরনের যেগুলো লেখা, সেই জিনিসগুলো আপনারা এআই দিয়ে বেনিফিট নিতে পারছেন। কিন্তু পিওর মানে কোর সফটওয়্যার ডেভেলপমেন্ট করা বা একদম কোড লেখা, সেটার ক্ষেত্রে অবশ্যই এখনো এআই সেইভাবে সহযোগী বা সেইভাবে হয়ে ওঠে নাই, রিপ্লেসমেন্ট হয়ে ওঠে নাই। হয়তো কিছুটা বেসিক লেভেলের কিছু জিনিস হয়তো তারা সেখান থেকে হয়তো কনসেপ্টটা নিতে পারছে বা করতে পারছে, কিন্তু এখনো এটা অনেক যথেষ্ট দূরেই। হ্যাঁ, এটা করা সম্ভব। অনেকে হয়তো দেখেন, অনেকে তো বলবেন যে আমি তো একটা অ্যাপ বানাতে পারি বা একটা ল্যান্ডিং পেজ বানাতে পারি, পেজ দিয়ে, এটা করা সম্ভব। যেমন আপনার পোর্টফোলিও বানাবেন, আপনি বলেন আমাকে একটা পোর্টফোলিও বানিয়ে দাও, এই নাম এইগুলো আমার, এটা করে দাও। মনে হতে পারে যে আপনি ডাটাবেস কানেকশন দিলেন, বলে আমাকে ডাটাবেস কানেকশন করে দাও, ওখান থেকে ডাটা নিয়ে দাও, একটা লিখে দাও, করে আমাকে একটা প্যাকেজ বানাই দাও, আমি এটা ডিপ্লয় করবো, আমি
ফিল্ড রেটিং করবো, হয়তো এটা সম্ভব। কিন্তু আমরা যে এন্টারপ্রাইজ লেভেল সফটওয়্যারে কাজ করি, Right, কমপ্লেক্স সফটওয়্যার, লার্জ স্কেলে কাজ করি, ইন্ডাস্ট্রি লেভেলের, প্রোডাকশন লেভেলের, ইজ টু মানে অনেক 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 Right. দূরে এখনো। রাইট। তো ভিউয়ার্স, এআই দিয়ে আপনি খুব ইজি লেভেলে, বেসিক লেভেলে একটা ল্যান্ডিং পেজ বানানো বা হয়তো স্মল অ্যাপ বানাতে পারি, পোর্টফোলিও বানানো বা একটা ছোট্ট একটা App বানানো। স্মল অ্যাপ বানাতে পারেন, বা কোনো একটা আপনি এক্সেল শিট একটা বড় একটা জিনিস কাজ সলভ করে নিতে পারবেন। বাট বিগ সফটওয়্যার ডেভেলপমেন্ট বা কমপ্লিট এআই দিয়ে সেটা রিপ্লেস, এটা কখনোই হবে না। এটা এআই আপনার হেল্প হিসেবে কাজ করতে পারবে, বাট সফটওয়্যার ডেভেলপমেন্ট বা বিগ প্রজেক্টে অবশ্যই এখানে পিওর ডেভেলপমেন্ট দরকার আছে, যেখানে হিউম্যান ব্রেন বা মানুষ যেখানে কাজ করবে সেখানে। এবং ইভেন আমি আরেকটা সেক্টর অ্যাড করতে চাচ্ছি রেজাল্ট ভাইয়ের সাথে, কোয়ালিটি অ্যাসুরেন্স বা কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং। সেক্ষেত্রে আমি নিজে যেহেতু ওই সেক্টরে কাজ করছি, এখানে কিন্তু ফুললি এআই জায়গা নিতে পারছে না। এআই হচ্ছে আপনাকে ডকুমেন্টেশনগুলো তৈরি করে দিচ্ছে, বা এন্ড টু এন্ড টেস্টের জন্য কিছু পাইপলাইন বা কিছু আপনার ফ্লো তৈরি করে দিতে পারছে, কিন্তু আপনি এটা ঠিকমতো কাজ করছে কিনা, বা আপনার যে এআই আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যে কোয়ালিটি দেখা বা সফটওয়্যারগুলি, সেখানে হচ্ছে আপনার যে ইউআই বা ইউএক্স যে জিনিসগুলা, যেটা মানুষ হিউম্যান চোখ দিয়ে বা ব্রেন দিয়ে যেটা দেখা সম্ভব, সেটা কিন্তু এআই কিন্তু সেটা ওইভাবে দেখতে পায় না। কারণ এটার যে ভিজুয়াল জিনিসটা কীরকম হচ্ছে বা এটা কেমন হওয়া উচিত, এই যে আপনার যে ইমোশনাল ফিলিং, এটা কিন্তু এআই নাই। এআই কিন্তু এর কোনো ইমোশনাল ফিলিংসটা ওইভাবে বলতে পারবে না, বাট আপনি নিজে দেখে ইমোশনালি বা আপনার যে সব কিছু মিলায় একটা জিনিস যেভাবে ভিউ করবেন, সেটা এআই পারবে না। তো এখনও এআইয়ের ব্যবহারটা ওই লেভেলে রয়ে গেছে, যেটা অবশ্যই হেল্পফুল, অনেক আপনার টাইম সেভ করে দিচ্ছে ডকুমেন্টেশন এবং বিভিন্ন ধরনের বেসিক কোডিংয়ে। বাট অ্যাডভান্স লেভেলে এখন এআই হয়তো ফিউচারে আসতে পারে, যেটা আমরা এখন হয়তো দেখিনি, বাট হয়তো ফিউচারে এআই সেটা হিসেবে আসতে পারে। তো রেজাল ভাই, এআই নিয়ে যথেষ্ট কথা বললাম, তারপরও আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে একজন সফটওয়্যার ডেভেলপারের অলরেডি আপনি বলছেন যে অবশ্যই তারপরে এআই রিলেটেড বা এআইয়ের প্রম্পটগুলো আরও বেটারভাবে তাদেরকে জানতে হবে, সেটার সাথে আপ টু ডেট থাকতে হবে। এরপরও সে একজন খুবই এন্ট্রি লেভেল বা মিড লেভেলের কোনো একজন সফটওয়্যার ডেভেলপার, তার কী ধরনের মানে এআইয়ের স্কিল থাকা দরকার, যাতে সে এখন যেহেতু জুনিয়রদের জব মার্কেটে আসা একটু ডিফিকাল্ট হচ্ছে, কারণ তার এক্সপিরিয়েন্স নাই, একদমই নাই। সেই ক্ষেত্রে তার কী ধরনের স্কিল সে তৈরি করলে সে জব মার্কেট তাহলে তার ঢোকাটা ইজি হতে পারে বর্তমানে এআইয়ের টাইমে? আসলে আমি একটু আমরা কথা বললাম, সেটা হচ্ছে ডাটা একটা বিরাট মানে বড় একটা অংশ এআই এর। আর আমরা জানি ডাটা সায়েন্স বা ডাটা নিয়ে যারা কাজ করেন তাদের মেইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন না। তো এই পাইথন হচ্ছে মেইন এখন ডাটা আগে ছিল ডাটা সায়েন্সের কাজের জন্য, এখন অনেক বড় ডাটা অ্যানালাইসিস বা ডাটা সায়েন্সের কাজগুলো পাইথনে হয়। আর এআইটাও সেম, এর মডেলগুলা বা ট্রেন করার জন্য যে প্রোগ্রামিং ইউজ করা হয় পাইথন, নর্মালি এজেন্টের জন্য নর্মালি পাইথন। অনেক সব ল্যাঙ্গুয়েজ আছে, জাভাতেও আছে, সব জায়গাতে আছে, সব ল্যাঙ্গুয়েজে আছে অনেক জাভা, এবং ইভেন নোট দিয়েছে লেখা যায় এআই এজেন্ট। আমি মনে করি পাইথনটা অনেক রিচ এখন এআই এর জন্য। যারা এখন অলরেডি পাইথন নলেজ আছে বা যারা এখনো পাইথন শিখতেছেন, অনেক সুন্দর ল্যাঙ্গুয়েজ, অনেক শেখার জন্য অনেক ভালো, অনেক ইন্টারেস্টিং, অনেক কিছু আছে, অনেক রিচ লাইব্রেরি, অনেক কিছু শেখা যায় থেকে না, ডাটা থেকে, স্পেশালি ডাটা ফাইনের জন্য আর কি। বা আমরা যে কোনো ধরনের কাজ করতে পারি সিম্পল কোড দিয়ে। জাভা লিখতে হলে তো আপনার অনেকটা প্রোগ্রাম লিখতে হয়, প্রজেক্ট লিখতে হয়, জাভা তো অনেক ইজি করা যায়, কিন্তু পাইথন আরও ফ্লেক্সিবল। যারা নন কম্পিউটার ব্যাকগ্রাউন্ড বা কিছু জানে না, তারাও শুধু সুন্দর একটা পাইথন লুক করে শুরু করতে পারে। পাইথন প্রথম ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এলএলএম সময় ধারণা, কারণ এর মেইন ব্যাকবোন হচ্ছে এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এটা সময় ধারণা, জেনারেটিভ এর সময় ধারণা নেওয়া, নর্মাল অ্যাজ এ এআই কীভাবে কাজ করে এই সময় ধারণা আর কি। আমি লার্নিং পারতে হবে, প্রোগ্রামিং এক্সপার্ট হওয়া, এলএলএম সম্বন্ধে বেসিক ধারণা, জেনারেটিভ এআই, একটা এআই এজেন্ট কীভাবে তৈরি করে, তখন ওই প্রোগ্রামিং এগুলো দিয়ে করা যাবে। অজস্র টিউটোরিয়াল আছে, ফ্রি টিউটোরিয়াল আছে, আমাকে কোনো পয়সা খরচ করতে হবে না, ফ্রি টিউটোরিয়াল, ফ্রি ভিডিও, ফ্রি মানে ChatGPT দিয়ে করা যায়, এআই দিয়ে এআই শেখা যায়। সুতরাং রিসোর্সের কোনো অভাব নেই এখন, ফ্রি রিসোর্সের। রাইট। তো ভিউয়ার্স, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার সাথে শেয়ার করি। আপনার এই শেখার জন্য বা এই আপনার কোনো ডিগ্রি করার জন্য বা কোনো একটা ভাষার এক্সপার্টিস হওয়ার জন্য কিন্তু আপনার কিন্তু ইউনিভার্সিটি ডিগ্রির দরকার নেই। আপনি এটা চাইলে ঘরে বসে সেটা আপনি যে কোনোভাবে অনলাইনে শিখতে পারেন, আপনি এআই এজেন্ট দিয়ে শিখতে পারেন বা ChatGPT দিয়ে, আপনি যে কোনোভাবেই এখন অনলাইনে ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় এত বেশি রিসোর্সেস আছে, উডেমিতে আছে, বিভিন্ন এরকম কোর্সেরাতে আছে, বিভিন্ন জায়গায় খুব স্ট্রাকচার বেসড আপনার এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কোর্স শেখার সুযোগ আছে। কাজে আপনারা যদি কোনো একটা জিনিস নিজে থেকেও শিখেন, অনলাইনে শিখেন বা যেভাবে শিখেন, নিজেরা যদি সেটার উপর এক্সপার্টিস হন এবং কোনো একটা প্রবলেম সলভ করতে পারেন, বা আপনি তখন নিজেকে বলতে পারেন আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো মতো বুঝেন, জানেন এবং সেটা ইমপ্লিমেন্ট করতে পারেন, সেটাও আপনার জন্য একটা জবের জন্য বা এন্ট্রি লেভেলের জন্য
এনাফ হইতে পারে যদি আপনি কোনো একটা প্রবলেম সলভ করে দিতে পারেন, বা ইন্টারভিউতে কোনো একটা জিনিস জব আপনাকে যখন কোড চ্যালেঞ্জ দেবে সেগুলো যদি আপনি সলভ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জব হওয়ার সুযোগ আছে। কাজেই আমরা কিন্তু শুধু এটাই বলছি না যারা কম্পিউটার সায়েন্সের ডিগ্রি আছে বা যারা শুধু ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স পাস করে আসে তাদেরই সুযোগ, সেরকম ব্যাপারটা সেরকম না। এখন এটা ওপেন মার্কেট, আপনি স্কিলটা আপনার থাকলে আপনি সেটা স্কিলটা কীভাবে অর্জন করবেন সেটা ইম্পর্টেন্ট না, ইউনিভার্সিটি থেকে না আপনি নিজে থেকে অর্জন করছেন সেটা খুব বড় ফ্যাক্টর আপনার ফিউচারে হয়তো এফেক্ট করবে না, কিন্তু আপনি প্রবলেমটা সলভ করতে পারেন কিনা সেটা হচ্ছে মেন ইস্যু। কাজেই এই এআইয়ের যুগে আপনার জন্য লাইফ আরও ইজি হয়েছে, আপনি এআই দিয়ে যেটা আরও এআইয়ের স্কিলগুলো শিখতে পারবেন এবং আরও অনেক যেটা আমাদের ডে টু ডে লাইফে বা চ্যালেঞ্জের যে জিনিসগুলো আমরা ফেস করি সেগুলো আপনি এখান থেকে শিখতে পারবেন। সেটা হচ্ছে আপনাদের মেন টার্গেট থাকা উচিত যারা এই মুহূর্তে জব মার্কেটে আসতে যাচ্ছেন বা এন্ট্রি লেভেলে শুরু করতে চাচ্ছেন। তো রেজাল ভাই, বর্তমানে একজন সফটওয়্যার ডেভেলপার আপনি অলরেডি বলছেন, তো তারপরও যারা অলরেডি সফটওয়্যার ডেভেলপমেন্টে আছে, আমি বলতেছি যে আপনার মতো যারা অলরেডি স্কিলড এবং লম্বা সময় ধরে সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করছেন, তো তাদের লাইফে তারপর তাদের ক্ষেত্রেও যে আরও নতুন করে কোনো স্কিল, যেটা আপনি শুরুতে বলছিলেন যে আসলে শেখার শেষ না, আমাদেরকে শেখার মোটিভেশন রাখতে হবে, তারপর একজন স্কিল ডেভেলপারের আর কি স্কিল বা তার কি করা উচিত তার লাইফটাকে, ক্যারিয়ারটাকে আরও সামনে নেওয়ার জন্য আপনার মধ্যে যারা অলরেডি 15 ইয়ার্স স্কিল ডেভেলপার তারা কি করে বা কি চিন্তা ভাবনা করে? আসলে সফটওয়্যার ডেভেলপমেন্টে আমরা প্রথমে একটা ভালো ফেজ থাকে যখন আপনি 10-15 বছর স্পেন্ড করেন, মানুষ হয়তো ডেভেলপমেন্টে থাকে না অনেকদিন, এক সময় সে শুধু ইঞ্জিনিয়ারিং লিডে চলে যায়, টেকনিক্যাল লিড বা ইঞ্জিনিয়ারিং লিডে চলে যায়। আচ্ছা, মানে তখন সফটওয়্যার ডেভেলপমেন্টের লিড পজিশন আছে, নিজে আর প্রোগ্রাম লেখে না, অনেকে হয়তো ওইভাবে মাথায় ব্রেন এভাবে কাজ করে না, কিন্তু সিনিয়র হতে হয়তো অনেকে এটা প্রিফার করে আর কি চেঞ্জ করার জন্য, টেকনিক্যাল লিড বা অথবা কনসালটেন্ট হয়ে যাওয়া, এরকম পাত্র আর কি, নরমালি সিনিয়র ডেভেলপার থেকে যেটা হয় আর কি। আচ্ছা। তো এখানে অনেক চ্যালেঞ্জ এটা করার জন্য, এটা এখানে স্পেশালি জার্মানিতে চ্যালেঞ্জ হচ্ছে কি ভাষাগত একটা চ্যালেঞ্জ আছে, আর একটা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা একটু এফেক্ট হবে আপনার, ওইটাতে ওয়ার্ক বেশি করতে হবে কারণ আপনাকে মিটিং করতে হয়, প্ল্যানিং করতে হয়, আপনাকে অফিস যেতে হয় বেশি, এই জন্য দেখছি আমাদের যারা সিনিয়র, আমাদের অনেক সময় আছে এখনো, আপনার যদি সেভাবে ব্রেন মাথা কাজ করে এখন, কারণ এই ব্যাপারটা হচ্ছে কি আপনাকে আগে বলছিলাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মেন কাজটা হচ্ছে আপনার থিঙ্কিং, আপনাকে এটা অলওয়েজ ইউজ করতে হয়, এমন নয় যে আপনি ফিক্সড হয়ে গেলেন আপনাকে কিছু চিন্তা করার দরকার নেই, আপনাকে প্রতিনিয়তই সব প্রবলেম সলভ করার জন্য থিঙ্ক করতে হচ্ছে, সলিউশন বের করতে হচ্ছে, নতুন প্রবলেম আসতেছে, প্রবলেম সলভ করতে হচ্ছে, আর সেই কারণে আপনার মাথার কাজ বেশি আর কি। সেক্ষেত্রে আমি বলবো মানুষ আসলে আমাদের প্রথম হচ্ছে আমাদের হেলথ দিকে নজর দেওয়া, কারণ আপনি যদি সঠিকভাবে সঠিক খাদ্য খান, সঠিক লাইফ ব্যালেন্স করেন, সারাক্ষণ কম্পিউটার বসে না থাকে, একটু হাঁটতে যান, একটু গাড়ি নিয়ে বের হন, মানসিকভাবে ঠিক থাকেন, আপনি হয়তো অনেকদিন থাকতে পারবেন এই লাইনে, থাকা সম্ভব। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমার রেজাল ভাইয়ের কাছে, যে আমরা যারা এই সফটওয়্যার ডেভেলপমেন্ট বা আইটি এভাবে বলে আইটি রিলেটেড জবে আসি, তাদের থেকে প্রচুর স্ক্রিনের সামনে থাকতে হয়, প্রচুর স্ক্রিনিং, সারাদিনে দেখে 6-8 ঘন্টার জব হলো আমরা 10-12 ঘন্টায় স্ক্রিন দেখি। তো এইটাকে কীভাবে ব্যালেন্স করা যায়, এবং আপনি যেটা বলতেছেন হেলদি লাইফ, সেটার মানে আপনি অলরেডি কিছুটা বলছেন, তো এইটার কীভাবে সলিউশন আপনি আমাদেরকে বলতে, যে আপনি লং টার্ম ক্যারিয়ার করতে গেলে, লং টাইম নিজেকে ফিট রাখতে গেলে, কারণ স্ক্রিনটা তো মানুষের জন্য ক্ষতিকর। কারণ আমি ছোট একটা এক্সাম্পল দিই, আপনি আমরা যখন কাজ করেন, ডেইলি বেসিস কাজ করেন, আপনার সারাক্ষণ তো স্ক্রিন থাকার দরকার নেই, আপনি একটু গ্যাপ দেন, একটু হাঁটেন, খাবার ক্ষেত্রে একটু সিলেক্টিভ হন, ব্রেক নিতে, একটু খাবার যেগুলো আমরা আসলে যে খাবার আপনার ব্রেনের জন্য ক্ষতিকারক সেটা খাওয়া পরিহার করুন, গ্রিন খাবার, গ্রিন ভেজিটেবল এগুলো খাইতে পারেন, বায়ো খাইতে পারেন। আমি দেখছি আমার অফিসে অনেকে ট্রেডমিল ইউজ করে, দৌড়ায়, কাজ করার ক্ষেত্রে দৌড়ায়, একটু অফিসে দৌড়ায় নেয়, একটু ব্রেক নেয়, বা ডেস্কের ভিতরে একটা ট্রেডমিল দেওয়া আছে, সেটার মধ্যে হাঁটে, এটা করে, বা একটু ব্রেক নেন, বাড়ি হাঁটে আসলেন, একটু ঘুরে আসলেন। বা আমার ক্ষেত্রে আমি যেটা করি, আমি অনেক সময় ঘুরতে পছন্দ করি, অনেক সময় কোনো উদ্দেশ্য ছাড়াই ঘুরি, একটু যাই খেতে গেছে, আমি যেখানে থাকি বাসার পাশে কিন্তু সবুজ মাঠ, এগ্রিকালচার হয় এখানে, আমি একটু হাঁটতে যাই, একটু হাঁটি আসি, ঘুরে আসি, একটু চক্কর দিয়ে আসি, এলাকাটা দেখে আসি। তো এটা করলে আপনার হয়তো ফোকাস থাকে আর কি, সারাক্ষণ স্ক্রিনে থাকার চেয়ে আর কি। তো ভিউয়ার্স, খুবই ইম্পর্টেন্ট, আসলে আমরা যারা এই সেক্টরে জব করতেছি আমাদের কিন্তু প্রচুর ডেস্ক জব, সারাদিন করলে দেখা যাচ্ছে ডেস্কে বসে স্ক্রিনের সামনে। তো এইটা কিন্তু জার্মানরা, ওদের একটা অফিস, একটা নর্মস বা কালচার আছে যে আপনাকে প্রতি 1 ঘন্টায় আপনাকে 15 মিনিট বা 10 মিনিট একটা ব্রেক নিতে হবে, যেন আপনার একটু হাঁটলেন বা একটু বাইরে গেলেন। এটা কেউ হয়তো সিগারেট খাওয়ার জন্য একটা ব্রেক নেয়, বাট এটাকে ইন জেনারেল বলা হয়েছে যে যার যেটা পারপাস, কিন্তু প্রতি আপনার 1 ঘন্টায় বা প্রতি 2 ঘন্টায় আপনাকে 15 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টা একটা ব্রেক নিয়ে আপনাকে
নিজেকে একটু সচল রাখা, একটু রিফ্রেশ বাতাস নেওয়া, যাতে আপনার একটানা কাজে বসে থাকার থেকে এটাকে আপনাকে অনেকটা প্রোডাক্টিভ বেশি করে, এবং আপনার হেলথ ইস্যু যে আপনার এই যে দাঁড়ানো বসা বা পোস্টার যে জিনিসগুলোর জন্য আপনার সবসময় এরকম একই রকম আপনি বসে না থাকেন, একটু উঠা বসা করলেন। তো এটা আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট। আসলে হেলথ ইস্যুটা খুবই ইম্পর্টেন্ট। লম্বা টাইম ফিট থেকে কাজ করাও এটাও ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা সবাই যারা আইটি সেক্টরে বা যারা স্ক্রিন নিয়ে বেশি সময় কাটায়, তারা অবশ্যই এটা খেয়াল করবো যেন আমরা ব্রেক নেওয়ার অভ্যাসটা তৈরি করি এবং হেলদি ফুড খাই, একটু হাঁটাচলা করি বা একটু এক্সারসাইজ করার চেষ্টা করি। তো রেজলভের কাছে আমার একটা প্রশ্ন, যেহেতু আপনি 15 ইয়ার্স জার্মানিতে জব করছেন, তো একজন ডেভেলপারের মধ্যে আসলে কি দেখে বা কি ধরনের স্কিল তারা খুঁজে, বা এটা কি তারা কি দেখতে চায় যে এই ডেভেলপারটা রিলায়েবল কিনা, নাকি সে কি হাই স্কিল কিনা, বা কোনটা আসলে তারা জার্মান বা একটা কোম্পানি একটা ডেভেলপারের মধ্যে নরমালি খোঁজার চেষ্টা করে? আমি একটা কথা বলবো, ওরা যেটা বেশি দেখে শেখার আগ্রহ। শেখার আগ্রহ। আপনার শেখার আগ্রহ আছে কিনা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আচ্ছা। এখানে। কারণ আমি যখন সিমেন্সে আসি 2011-এ, আমার ওদের প্রোডাক্ট সম্পর্কে ধারণাই ছিল না। ওরা ওরাকেলে কাজ করতো, ওরাকেলের সব ওদের সফটওয়্যার ছিল ওরাকেল বেসড, ওরাকেলের কাজ জাভাতে ছিল অবশ্যই, কিন্তু ডাটাবেস ওরাকেলে ছিল, এবং জাভা সফটওয়্যারটা কিন্তু ওরাকেলের একটা জাভা দিয়ে লেখা ওরাকেলের একটা প্রোডাক্ট ছিল, কাজ করতো আর কি। আমার কোনো ওরা প্রোডাক্ট সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। আমি ইউনিভার্সিটি থেকে ফ্রেশ গ্রাজুয়েট, কিন্তু আমার স্ট্রেংথ ছিল, আমার শেখার আগ্রহ ছিল, আমার প্রোগ্রামিং নলেজ ছিল, যেটা আমার শিখতে ডেভেলপার ছিলেন আপনি। আর একটা কথা বলে রাখি, জার্মানরা খুব হেল্পফুল শেখানোর জন্য। যেখানে আমি একটা জুনিয়র ডেভেলপারে জয়েন করছিলাম, ওরা একবার হাতে কলমে শিখাইছে। এখানে আপনি একদিনের জন্য আমি কোনো পাইনি, ডিসকারেজ পাইনি যে তুমি শিখতে পারবো না, তোমার এটা কঠিন মনে হচ্ছে, তোমাকে দিয়ে হবে না, এরকম ছিল না। শুধু আপনাকে দেখবে আপনার শেখার আগ্রহ আছে কিনা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি লেগে থাকেন কিনা কাজ করার জন্য, এটা আর কি, বা চ্যালেঞ্জ নিতে তৈরি কিনা। অনেক সময় চ্যালেঞ্জ নিতে চাই না আমরা, আমি পারবো না, পাচ্ছি না, এটা অ্যাটিটিউড না থাকা আর কি, সবসময় পজিটিভ থাকা সবসময়। রাইট। তো ভিউয়ার্স, রেজাউল ভাইয়ের কথার সাথে আমি পুরোপুরি একমত, কারণ আসলে শেখার আগ্রহটা মোর ইম্পর্টেন্ট। আপনি কাজের চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জ আসবে, কিন্তু আপনি ওই নতুন চ্যালেঞ্জটাকে আপনি ফেস করতে চান কিনা, ওই চ্যালেঞ্জটার জন্য যে ল্যাঙ্গুয়েজ শেখা দরকার বা যে জিনিসগুলো জানা দরকার সেটা আপনি শিখতে চান কিনা বা জানতে চান কিনা, সেটা যদি আপনি ওপেন থাকেন, তাহলে কিন্তু প্রবলেম সলভ। তাহলে আপনার কোম্পানি আপনাকে শেখার সুযোগ দেবে, আপনাকে এভরিথিং দিবে, এবং আপনার যে এই আগ্রহটা বা এই হাঙ্গারটা আপনাকে অনেক দূর আগে নিয়ে যাবে। আমি এর আগের একটা পডকাস্টে আমি সাব্বির হাসান ভাইয়ের সাথে আলাপ করছিলাম। ওই ভাই কিন্তু আমাদেরকে বলেছিলেন যে আপনি অনেস্ট থাকা, যা কোনো কাজের প্রতি যদি আপনি অনেস্ট থাকেন, লয়াল থাকেন, সেটাও কিন্তু আপনি লয়াল থাকবেন, অনেস্ট থাকবেন, এবং শেখার আগ্রহটাকে আপনি ধরে রাখবেন, সেটা যেই সেক্টরে হোক, আপনাকে সেটা অনেক দূর আগে নিয়ে যাবে। কাজেই ভিউয়ার্স, এটা হচ্ছে মেইন। আমার কাছে মনে হয় যে একটা কোম্পানি দেখতে চায় যে একটা ডেভেলপারকে যে নিতে চায়, তার নতুন শেখার আগ্রহ আছে কিনা বা নতুন চ্যালেঞ্জ সে নিতে চায় কিনা। আপনি হয়তো 5-7 বছর একটা কোম্পানিতে জব করছেন, আপনি কমফোর্ট জোনে আছেন, আপনি জিনিসগুলো চেনেন, রুটিন কাজ হয়ে গেছে আপনার জন্য। কিন্তু নতুন একটা কোম্পানিতে যাওয়া মানে আপনাকে নতুন জিনিসের চ্যালেঞ্জ দেওয়া, নতুন জিনিস ট্রাই করা, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জ দিয়ে যদি আপনি নিতে চাবেন, তার মানে আপনি নতুন কিছু শিখতে চাচ্ছেন, নতুন কিছুর সাথে অ্যাডজাস্ট করতে চাচ্ছেন, সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো আপনারা এরকম নতুন চ্যালেঞ্জ বা নতুন কিছু শেখার আগ্রহ যদি আপনাদের মধ্যে এই মোটিভেশনটা স্ট্রং থাকে, আমি শিওর আপনাদের যে কোনো এমপ্লয়ি আপনাদেরকে নিতে চাইবে, কারণ আপনার ওই হাঙ্গারটা আপনার মধ্যে রয়েছে। তো আমি রেজাল্টের কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশি ডেভেলপারদের জন্য জার্মানিতে মানে আইটি সেক্টরে জবের কেমন সুযোগ আছে আপনি মনে করেন? যে আমাদের যারা দেশের সব ভাইরা বাংলাদেশে আইটিতে জব করছেন, বা বিভিন্ন বুয়েট বা বিভিন্ন থেকে যারা পড়াশোনা শেষ করে হয়তো দেশে জব করছেন, বা তাদের একটা লেভেল পর্যন্ত তারা স্কিল তৈরি করেছেন, তাদের সুযোগটা যদি বলতেন, তারা কিভাবে জার্মানিতে আইটি জবের জন্য নিজেদেরকে রেডি তৈরি করতে পারে? যারা সিনিয়র ডেভেলপার আছেন তাদের জন্য আমার উপদেশ হচ্ছে, আসলে এখন তো অপরচুনিটি কার্ডে অনেক লোক আসছেন, আমি জানি, আমার তো দেখছি অনেকে আসছে। অপরচুনিটি কার্ডের আগে যেটা ছিল, সেটা আগে আমি জানি অনেক আমাদের বুয়েটের যারা অনেকে আসছে, বুয়েট যারা, বা আমি বুয়েটের বলবো না, বুয়েটের অনেক স্টুডেন্ট আসছে এখানে, বা অনেক প্রাইভেট ইউনিভার্সিটি, এআইবি, আহসানুল্লাহ, ডেফোডিল, আমি অনেক স্টুডেন্ট দেখছি ব্রাগের থেকে অনেকে জব নিয়ে আসছে এখানে। আমাদের বার্লিনে অনেক আসছে, সরাসরি জব নিয়ে আসছে। এই জিনিসটা এখন চেঞ্জ হচ্ছে একটু, কারণ ওই অপরচুনিটি কার্ডের কারণে মানুষ এখন আগে চলে আসতেছে জব ছাড়াই, আইসা এখানে জবটা খুঁজতেছে বা দেখতেছে তার কোন সেক্টরে জব। আর জব আসলে আপনাকে যখন এখানে জব খোঁজার জন্য আপনি যখন লিঙ্কডইন একটা প্রোফাইল দেখবেন, জবের সার্কুলার দেখবেন, তখন আপনার ধারণা আসে যাবে কিন্তু এখানকার রিক্রুটমেন্টগুলো কিভাবে হয়, ওরা কি চায়। আপনার সিভিটা ঠিক ওইভাবে তৈরি করতে হবে, যেগুলা একদম টু দ্য পয়েন্ট, যেগুলা একটা জব ডেসক্রিপশন চাইছে না,
ওইভাবে কপালাটা তৈরি করতে হবে, ওইভাবে নিজেকে ইয়ে করতে হবে আর কি। আর ইন্টারভিউর জন্য প্রিপেয়ার থাকতে হবে। এখন কথা একটা সমস্যা হচ্ছে কি, অপরচুনিটি কার্ড হওয়ার কারণে ওদের ইন্টারনাল যে অ্যাপ্লিকেন্টের যে ফুল, এটা অনেক বেশি এখন, মানে এখানকার। তো এই একটা কোম্পানি যখন সার্কুলার দেয়, ওদের সবচেয়ে ইজি হচ্ছে যেটা অলরেডি এখানে আছে ওদেরকে নিয়ে নেওয়া। রাইট, কিন্তু এখানে এখন সমস্যা তৈরি হয়েছে। সমস্যা তৈরি হয়েছে মানে হচ্ছে কি, মানে ওই এত আনস্কিল লোক চলে আসছে অপরচুনিটি কাটে, যে সবাই অ্যাপ্লাই করতেছে কিন্তু ওরা জব নেওয়ার মতো। কারণ আমি যে কোম্পানিতে আছি, আমাদের লোক দরকার ছিল, এখন ইন্টারভিউ প্রসেসে অনেক হ্যাঁ ইন্টারভিউ আমি থাকি, অনেক সময় ইন্টারভিউতে থাকি। তারপরে আমাদের যিনি হায়ারিং ম্যানেজার, যিনি হায়ার করে, সে বললো আমি যখন লিঙ্কডইনে একটা ফোর্স দেই, মিনিটের মধ্যে 300-400 অ্যাপ্লিকেশন চলে আসে। হ্যাঁ, এটা ট্রু। হ্যাঁ। 1 মিনিটের মধ্যে 300-400 অ্যাপ্লিকেশন চলে আসে। হয়তো সবগুলা অত রিয়েল না, কিছু বটও আসে, হয়তো এআইতে আসে কিছু, কিন্তু অনেক তো রিয়েল অ্যাপ্লিকেশন আছে। তো ও বললো যে এখান থেকে একজন নেওয়ার মতো পাই না খুঁজে, ফিল্টার করে, খুবই ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট পাওয়া। তো আমি মনে করি যারা এখনো বাইরে থেকে আসেন, তারা সিভিটা আপলোড করতে থাকেন, ঠিক টু দ্য পয়েন্টে অ্যাপ্লাই করতে হবে। একদম যে স্কিলস আছে ওই স্কিল দিতে হবে, স্কিল সেট দিতে হবে। কল পাওয়ার পরে নিজেকে যে প্রিপেয়ার করবেন, যে প্রথম ইন্টারভিউ হবে, ম্যাক্সিমাম কেস এখন কোডিং চ্যালেঞ্জ হয় বা লাইভ কোডিং ইন্টারভিউ হয়, এগুলোর জন্য নিজেকে প্রিপেয়ার করা, একদম টু দ্য পয়েন্টে। আপনাকে খুব একটা টেকনোলজিতে বেশি শিখে আসতে হবে না, শুধু জব সার্কুলার ধরে ওরা কি চাইছে ওইগুলোর প্রতি একটু ঝালাই করে নেওয়া স্কিলটাকে আর কি। একবারে ওই শর্ট সুন্দর ধরে শর্ট করে, মানে খুব ইজি ইন্টারভিউ হ্যাক করার জন্য আর কি। ইন্টারভিউটাকে আমি হ্যাক বলবো না এটাকে, মানে ইন্টারভিউ ক্লিয়ার করার জন্য আর কি, সবগুলো স্টেপ ক্লিয়ার করার জন্য। তো ভিউয়ার্স, আপনারা শুনতে পেলেন যারা বাংলাদেশে থেকে যারা আইটিতে জব করছেন, তো অনেকেই অপরচুনিটি কার্ড, যেটা শন্স কার্ড বলা হয় জার্মানিতে, অনেকেই আপনারা যারা ধরেন যে আইটিতে জব করছেন বা কোনো একটা সেক্টর এক্সপার্টিস আছে, তারা সরাসরি একটা ভিসা পাচ্ছেন 1 বছরের, যে এসে আমি এই জার্মানিতে এসে আমি ওই সেক্টরে জব খুঁজবো। তো এই সেক্টরে কিছুটা যেটা প্রবলেম হয়েছে, অনেকেই হয়তো মোটামুটি কাজ পারেন, বা তারা যেহেতু এটা নিজের খরচ নিয়ে আসতে হয়, 1 বছরের খরচ, তো হয়তো ভিসা দিয়ে দিচ্ছে, যেহেতু তার খরচ নিয়ে এসে জব খুঁজবে। তো সেই ক্ষেত্রে অনেকে হয়তো ওই লেভেলের স্কিল হয়তো নিয়ে আসেন নাই, পরে এসে হয়তো মার্কেটে জব খুঁজতে একটু বা জব পেতে ডিফিকাল্টিস তৈরি হচ্ছেন, বা এমপ্লয়াররা বা কোম্পানিগুলো অনেক জব অ্যাপ্লিকেশন পাচ্ছেন, কিন্তু হয়তো পছন্দ অনুযায়ী তাদের কোনো ডেভেলপার বা কোনো এমপ্লয়ি খুঁজে পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে স্টিল এখনো অপরচুনিটি আছে আসলে, কিন্তু আপনার ওই স্কিলগুলো, আপনি যেটা রেজাউল ভাই বললেন যে আপনার জব ক্রাইটেরিয়া কি, ওইখানে কি, ওইগুলো যদি দেখেন যে আপনার সবকিছু টু দ্য পয়েন্ট ম্যাচ হয়ে যায়, আপনি কিন্তু খুব বিগ ক্যান্ডিডেট। আপনি ওই পজিশনের জন্য শুধু আপনার স্কিলগুলোকে আপনার সাথে আপডেট হচ্ছে কিনা সেগুলোতে অ্যাপ্লাই করলে আমার কাছে মনে হয় সেটা বেটার হবে। আপনি যদি ব্লাইন্ড অ্যাপ্লাই করেন, সেটা করার থেকে আপনার সবগুলা স্কিল ম্যাচ হলে সেটাতে অ্যাপ্লাই করেন, দেখেন আপনার কল পাওয়ার চান্সটা হয়তো বাড়বে। এবং আপনারা অবশ্যই নিজেদেরকে আপ টু ডেট রাখবেন, এবং আপনারা দেশে থেকে সরাসরি আইটি জবের জন্য ট্রাই করতে পারেন, হয়তো চান্স কাটের জন্য না এসে সরাসরি দেশ থেকে আপনারা এটা ট্রাই করতে পারেন। এবং আমার কাছে যেটা মনে হয় যে রেজাউল ভাইয়ের কাছে আমি যেটা জানতে চাই যে বাংলাদেশের যারা একদম ফ্রেশ আইটি গ্রাজুয়েট বা আইটিতে যাদের স্কিল আছে, তাদের অ্যাপ্রোচের কি, তাদের জন্য কি ধরনের রোড ম্যাপ হওয়া উচিত যারা যদি জার্মানিতে আসতে চায়? আমি মনে করি একটু ডিফিকাল্ট এখন, যারা জুনিয়র আছেন, টু বি অনেস্ট ডিফিকাল্ট এই জন্য যেহেতু ইংলিশ লেভেলে এখন জুনিয়রে ঢোকা খুব টাফ হয়ে যাচ্ছে এখনকার কি। এখন যে রিক্রুটমেন্ট হচ্ছে সিনিয়র লেভেলে হচ্ছে, জুনিয়র খুব কম তবু হচ্ছে, কিন্তু লোকালে হচ্ছে আর কি। কিন্তু জুনিয়রদের জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে, আমি জানি না যারা এখন, আমি মনে করি যারা ইউনিভার্সিটি থেকে আসলো না, ফ্রেশ গ্রাজুয়েট যারা, তাদের জন্য আসলে ভাষা শেখা সহজ। তারা যদি কোনোভাবে জার্মানটা শিখতে পারে, B1 লেভেলটা অ্যাটলিস্ট কোনোভাবে ইয়ে করে, তাদের জন্য বিগ প্লাস মনে করি আর কি, জব পাওয়ার ক্ষেত্রে জুনিয়রের জন্য আর কি। তো রেজাউল ভাই খুবই একটা কি পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছে। ভিউয়ার্স দেখেন, যারা আপনারা সিনিয়র ডেভেলপার বা অলরেডি এক্সপার্ট এই সেক্টরে, আপনার জার্মান ভাষাটা লাগবে না। আপনি আপনার এক্সপার্টিস দিয়ে আপনি অলরেডি হয়তো সেক্টরে জবটা ঢুকে আসতে পারবেন। কিন্তু আপনার যারা ফ্রেশ বা জুনিয়র, তাদের কিন্তু এই কম্পিটিশনে কিন্তু এখন একটু ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে আপনারা যদি ভাষাটা শিখেন, জার্মান ভাষা B1 লেভেল শিখলে, তাহলে কিন্তু আপনি আবার একটু আগে গেলেন, কারণ আপনি অলরেডি ভাষাটা পারেন। কাজে অনেক কোম্পানি যারা হয়তো লোকালি যারা জার্মান ভাষা পারে এমন কাউকে পাচ্ছে, সেখানে আপনি বাংলাদেশ থেকে যদি B1 লেভেল ভাষা জানেন এবং সেই সাথে আপনার একটা ইউনিভার্সিটি গ্রাজুয়েট, আপনি মোটামুটি কোনো একটা ল্যাঙ্গুয়েজ ভালো পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেকে একটু বেটারভাবে কোম্পানির সামনে প্রেজেন্ট করতে পারবেন। আপনি ভাষা পারেন প্লাস ফ্রেশ গ্রাজুয়েট, হয়তো কোম্পানি আপনার জন্য ইনভেস্ট করতে পারে যে ঠিক আছে এই ছেলেটাকে নিয়ে আসবো, সে আমাকে মানে সময় দেবে এবং তার শেখার আগ্রহ আছে, সেটাও আপনার জন্য কিন্তু পজিটিভ। কাজেই ফ্রেশ যদি আপনি ভাষা শিখেন, সেটা আপনার জন্য একটা রাস্তা তৈরি করবে। আর যারা আপনারা এক্সপার্ট, তারাও যদি আপনারা
টু দ্য পয়েন্টে অ্যাপ্লাই করেন, হয়তো সেক্ষেত্রে আপনাদের হয়তো জব হওয়ার চান্স আছে। তারপরেও ওভারঅল এখন মার্কেটটা অনেক বেশি আসলে স্যাচুরেটেড বলবো না, কিন্তু অনেক অ্যাপ্লিক্যান্ট পড়ছে এমপ্লয়ীদের। যখনই কোনো পোস্ট ওপেন হয়, এটা হচ্ছে 100-200 এক মিনিটের মধ্যে লিঙ্কডইনে ওপেন মানে পুরো অ্যাপ্লিকেশন পড়ে যায়। আবার ইন জেনারেল যেহেতু অনেকে অপরচুনিটি কার্ড দিয়ে জার্মানিতে চলে আসছেন, অনেক দেশ থেকে, শুধু বাংলাদেশ না, এরকম পৃথিবীর সব দেশ থেকে আসতেছেন। কাজেই অনেকেই যারা জার্মানিতে জব খোঁজার জন্য আসতেছেন, তারা কিন্তু জার্মানিতে বসে অ্যাপ্লাই করছেন। কাজেই কোনো একটা এমপ্লয়ি, কোনো একটা কোম্পানি দেখবে যে অলরেডি যে লোকটা জার্মানিতে আসে, তাকে নেওয়াটা তার জন্য ইজি। কারণ আপনি যখন দেশের বাইরে থেকে করবেন, আপনাকে ভিসা ফ্যাসিলিটি দেওয়া, ভিসার সব কিছু রিকোয়ারমেন্ট, তো এইগুলা মিট করা তাদের জন্য আবার একটু সময়ের ব্যাপার, বা আপনি ভিসাটা কতদিনে পাবেন সেটা একটা ব্যাপার থাকে। কাজে সবার জন্যই সুযোগ আছে, কিন্তু আপনাদেরকে স্পেসিফিক্যালি টু দ্য পয়েন্টে এবং সেই স্কুলগুলো, যে স্কুলগুলো দরকার ওই পোস্টের জন্য, সেইভাবে যদি আপনারা নিজেদেরকে তৈরি করেন, তাহলে আপনাদের সবারই আমার কাছে মনে হয় উইন উইন সিচুয়েশন বা উইন উইন পজিশন আছে এখনো এই মার্কেটে। তো আমি রেজাল্টের কাছে পরিশেষে শুধু একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি একটা মোটিভেশনাল বা পজিটিভ একটা কিছু, যেটা আমি বাংলাদেশি বা আমাদের যারা ভিউয়ার্স, মেনলি যারা বাংলাদেশ থেকে শুনছেন, তাদের জন্য আইটি সেক্টর বা এই রিলেটেড যারা পড়াশোনা করছেন বা যারা দেশে আছেন, তাদের জন্য একটা পজিটিভ কোনো একটা মোটিভেশনাল, যেটা তাদের জন্য মোটিভেশন হতে পারে, সেইরকম একটা কিছু যদি বলতেন তাদের জন্য। আসলে আমি এটুকুই বলবো, আসলে লেগে থাকা মানে আসলে একটা জিনিসের একটা গোল সেট করা এবং ওই গোলের মধ্যে লেগে থাকা। আসলে আমরা যখন আন্ডারগ্রেডে পড়তাম, শুরু করছি কম্পিউটার সায়েন্স পড়া, তখন আমি খুব আর্লি থেকে কিন্তু গোল সেট করছিলাম না যে আমি জাভা শিখবো। মানে আমি ইন্ডিয়াতে আসলে জাভার একটা সময় ট্রেন্ড ছিল ওই সময়টাতে বেশি, রাইট। এখন তো অনেক ল্যাঙ্গুয়েজ চলে আসছে। ওই 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 যে গোলটা কিন্তু আমার অনেক কাজ দিছে, একদম প্যাশন ছিল। হ্যাঁ, ইউনিভার্সিটি আর কি না, ওইটা আমি একবারে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে আমি শিখবো, এটা দিয়ে কাজ করবো, এটা দিয়ে কাজ করা, এই জাভা শিখবো এবং এটার উপরে কাজ করবো। এমনকি আমি যখন ইন্ডিয়াতে ব্যাঙ্গালোর ছিলাম, আমি ওখানে এক্সট্রা কোর্সও করছিলাম অনেক জায়গায়, ওই ইউনিভার্সিটির বাইরে না, কারণ ওখানে একটা ইন্ডিয়াতে একটা বিশাল হাইপ ছিল ওই সময় জাভার, কারণ জাভা ওখানে খুব জাভা তো একটা কোর ল্যাঙ্গুয়েজ ছিল ওই সময়। হ্যাঁ, খুব মানে খুব দ্রুত আসছে, এসে কিন্তু মার্কেট পুরো দখল করেছিল ওরা। জাভা কিন্তু একক হয়ে গেছিল, অধিভূত ছিল ওই সময়টাতে। ওইটা অনেক ইন্সপায়ারিং ছিল আর কি আমার জন্য, জাভার ইয়েটা আর কি। আর এটা আমার কিন্তু খুব কাজ দিচ্ছে আপ টু এখন পর্যন্ত। যদি আমি এখন অনেক সব ল্যাঙ্গুয়েজ মোটামুটি ইয়ে করতে পারি, যেহেতু আমরা ফুলস্টাকে গোল করছি জাভার থেকে, কিন্তু আমি বলবো একটা জিনিস লেগে থাকা, একটা গোল সেট করা। এবং আমার দেখা মতে অনেক দেখছি আসলে, আমাকে হয়তো অনেকের ইন্টার স্কোর ভালো না, অনেক ল জিপি অনেকের আছে, অনেকের হতাশ হয়ে যায় যে আমাদের কিছু হবে না, আমি করতে পারবো না। আমার কাছে এমন এক্সাম্পল আছে যারা 2003-4 ওই সময় পাস করা এসএসসি ইন্টার, এবং খুব কম জিপি দিয়েও একমাত্র লেগে থাকার কারণে খুব ভালো জায়গায় আছে এখন, প্রোগ্রামিং বা ভালো প্রোগ্রামার, ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে। সুতরাং এটা এখনো শেষ হয়ে যায়নি। অনেকে আসলে মানে আমাদের অনেক ট্রেন্ড চালু হয়েছে না, এখন সব এআই নিয়ে নিচ্ছে, কিছু হবে না, ফিউচার না। আমি এখনো ফিউচার ব্রাইট মনে করতেছি এখন আর কি, যারা সঠিকভাবে শিখে আসতেছে, একদম সবকিছু মেনটেন করে আসতেছে শিখে আর কি। একটা হচ্ছে অনেকে দেখে আমি একটু শিখে হেলোয়াল করে নাম দিয়ে বলে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, এটা বলার দরকার নেই না। আমাকে সফটওয়্যার আসলে যারা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসে কম্পিউটার সায়েন্স থেকে, সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয় না, অনেক ধরনের কাজ করে, অনেক লাইনে চলে যায়। খুব কম সংখ্যক ছেলেরা কিন্তু আসে, টিকে যায় না। মানে একমাত্র তারাই টিকে যারা লেগে থাকে। আর প্র্যাকটিস, সব প্রোগ্রামিং ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিসের উপরে। অ্যানালিটিক্যাল স্কিল আপনি কখন করবেন, যখন আপনি প্র্যাকটিস করবেন। অ্যানালিটিক্যাল স্কিল এমনি আসে না, যখন আপনি একটা জিনিস লেগে থাকবেন, অ্যানালাইসিস করবেন, ভুল করবেন, করতে করতে সঠিক হবে, এভাবে আপনার থিঙ্কিং স্কিল বাড়বে, থিঙ্ক করার ক্যাপাবিলিটি বাড়বে। আর আমি মনে করি এটা একমাত্র এই লাইনে ডেভেলপ করার জন্য একমাত্র কি পয়েন্ট। রাইট। তো ভিউয়ার্স, আপনারা শুনলেন রেজাল্ট ভাই মানে খুব একটা কি পয়েন্ট বলেছেন, যে আপনার কি লেগে থাকা, এবং এটা আপনি প্র্যাকটিস করতে করতে আপনার এই স্কিল, সলভিং স্কিল, এগুলো আপনার বাড়বে। কাজেই আমি হতাশ হওয়ার মতো কোনো কিছুই দেখছি না। আপনি নিজের গোল সেট করেন এবং সেই অনুযায়ী আপনি লেগে থাকেন। একটা ল্যাঙ্গুয়েজ শিখেন, যেমন রেজাল্ট ভাই উনি টার্গেট করছিলেন, উনি জাভা শিখবেনই। উনি জাভা তো ইউনিভার্সিটিতে শিখেছেন এবং নিজেও প্রাইভেটলি কোর্স করে, নিজের প্র্যাকটিস করে উনি জাভার উপর উনি এক্সপার্ট হয়েছেন, এবং উনি একজন সিনিয়র জাভা ডেভেলপার। এখন উনি ফুল স্ট্যাক ডেভেলপার এবং উনি অনেক বছরের অভিজ্ঞতা এবং উনি কাজ করছেন। তো এটা হচ্ছে একটা প্যাশন। একজন যে ডেভেলপারটা হওয়াটা একটা প্যাশনের মতো। আপনাকে ওইটা প্যাশন হিসাবে নিতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। ইউনিভার্সিটি থেকে অনেকেই ব্যাচেলর বা মাস্টার্স করে বেরোয় সফটওয়্যার কম্পিউটার সায়েন্সে, বাট সবাই কিন্তু ডেভেলপার হতে পারে না বা সবাই ডেভেলপার হয়ও না। ডেভেলপার জব করাটা একটা আপনার প্রেস্টিজিয়াস জব, কিন্তু এখানে অনেক চ্যালেঞ্জও আছে, এবং এই চ্যালেঞ্জটা যদি আপনি নিতে চান, আপনাকে এটার সাথে লেগে থাকতে হবে এবং আপনাকে
প্রবলেম সলভিং স্কিল বা আপনার যে এই জিনিসগুলা থিঙ্কিং স্কিলটা আপনাকে বাড়াতে হবে এবং লেগে থাকতে হবে, তাহলেই আপনাদের ইনশাআল্লাহ সামনের আপনাদের যে স্বপ্ন দেখছেন সেটা পূরণ হওয়া সম্ভব, সেটা বাংলাদেশ থেকে হোক আর জার্মানিতে এসে হোক, বা দেশের যে পৃথিবীর যেখানেই থাকেন, সেটা আপনার স্কিল দিয়েই আপনি সেটা সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি রেজাউল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই সময় দেওয়ার জন্য আমাদের আজকের পডকাস্টে এবং ভ্যালুয়েবল ইনফরমেশনগুলো আমাদের ভিউয়ার্সদের বলার জন্য। আজকের এই পডকাস্টের আমরা যত আলোচনা করেছি, এই আলোচনার আমাদের উদ্দেশ্য ছিল যে আপনাদের বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর দেওয়া। তো আমার ধারণা যে আজকের এই আমাদের কথা বলার মাধ্যমে অনেক প্রশ্নের উত্তর হয়েছে অনেকের, এবং ভবিষ্যতে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্টে লিখবেন, সেগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, বা হয়তো রেজাউল ভাইকে আরেকবার কখনো আমরা ফিউচারে আরেকবার পডকাস্টে নিয়ে আসবো, হয়তো অন্য কোনো প্রশ্ন নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য যেন এরকম প্রত্যেকবারই নতুন নতুন পডকাস্ট নিয়ে আসতে পারি, যেটা আপনাদের হয়তো হেল্প হবে আপনাদের ক্যারিয়ারে বা আপনাদের বিভিন্ন রকমের সেক্টরে যারা কাজ করছেন তাদের হয়তো এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনার হয়তো উপকার হবে। তো সবাই ভালো থাকবেন। রেজাউল ভাইকে আবারও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মিজান ভাই, আবার সকল ভিউয়ারকে ধন্যবাদ আজকে আমাদের পডকাস্ট দেখার জন্য। জি, সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। চিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।